রান্নাঘরে ছুরি রাখা ছিল একদম ধারালো। ছেলেটা সেই ধারালো ছুরিটা নিয়ে গলার কাছে ঠিক এইরাম করছে। ছেলেটা কি করেছে, ওই ছুরিটা নিয়ে এক কোপ মায়ের হাতের তালুতে বসিয়ে দিয়েছে। সেই ভয়ালো বিভৎস মুখের প্রেত সাদা চাদর জড়িয়ে শুয়ে রয়েছে, যেভাবে মরার সময় ছিল। দুর্ভাগ্যক্রমে যেটা বলতে যাচ্ছি সেটা তুমি ভাবতেও পারবে না কি হয়েছিল। সেদিন ঘরে মোহন ছিল না। ও আবার ছাদের দিকে তাকিয়ে বলল, ভাই কেউ যেন একটা সরে গেল। এবার আমরা একটু চমকে গেছি। ডাইনি ছিল? ডাইনি ছিল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওটা টার্নিং পয়েন্ট। ইয়েস। কিন্তু কৌতূহল তো বড়ই সাংঘাতিক জিনিস। একবার যদি সৃষ্টি হয়ে যায় সেই কৌতূহল কিন্তু বাড়তেই থাকে। প্যাথেটিক, ভীষণভাবে প্যাথেটিক। আমি এটা করিনি। কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তব। আজকে আমাদের সাথে রয়েছে অনন্যা, যে একটা এমন টেরিফিক এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছে, এমন ভয়ের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যেটা শেষ অবধি শুনলে আপনারা ভেতর থেকে কেঁপে উঠবেন। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো স্পিরিচুয়াল গাইডেন্স চান, কোনো তন্ত্র রিলেটেড হেল্প চান, অথবা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো প্রেডিকশন চান, অথবা আপনার ঘটনা শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো অনন্যা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আর আজকে তোমার সাথে আরেকবার আড্ডা দিতে এসে আরো ভালো লাগছে। 2026-এ এটা আমাদের প্রথম আড্ডা। হ্যাঁ। আজকে এমন কিছু আমরা জানতে চলেছি, শুনতে চলেছি, যেটা সত্যি কথা বলতে তুমি যখন আমাকে জানিয়েছো, প্রত্যেকটা ঘটনা না ডিফারেন্ট হয়। এই ঘটনাগুলোর মধ্যে এমন কিছু অ্যাসপেক্ট রয়েছে, এমন কিছু আধার রয়েছে যেগুলো একে অপরের সাথে খুব একটা কানেক্টেড নয়, কিন্তু যখন জানতে পারছি পুরো ঘটনাটা শেষ অবধি যখন যাচ্ছে, তখন এমনভাবে সব কিছু একই জায়গায় এসে উপনীত হচ্ছে। সত্যি কথা বলতে এই জায়গাটা খুবই মর্মান্তিক এবং টেরিফিক বলতে পারি আমি। ঘটনাটা কোথাকার? ঘটনাটা হালি শহরের দিককার। এবং কবে হয়েছিল? মোটামুটি আমি ঘটনাটা না আজকে দুটো পর্যায়ে বলবো। যেটা ফার্স্ট ফেজ বলছি সেটা 2025-এই একদম লাস্টের দিকে আমরা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম, এবং ঘটনাটা জানার সময় আর একটা যে ফেজের কথা বলবো সেটা ওই তোমার 1978-79 ওরকম সালের। ওকে, আমরা তাহলে একদম স্টার্ট করব। একদম শুরু থেকে আমাদের সাথে শেয়ার করো অনন্যা, কি ঘটেছিল। প্রথমেই বলি, তুমি তো জানো যে আমার কলম কলকাতা নামে একটা প্রোডাকশন হাউস রয়েছে, এছাড়া ফেসবুক পেজ এবং একটা মেন প্রোফাইল রয়েছে। ওখানে আমরা নানা ধরনের কাজকর্ম করছি। তো রিসেন্টলি আমরা 2025-এই আর কি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি কিছু অ্যানিমেটেড জিনিসপত্র আনা যায় তাহলে ভালো লাগবে, এবং আছেও আমাদের ওখানে। তো সেই কাজের সূত্রে আমাদের অ্যানিমেটার কয়েকজনের আর কি দরকার পড়ে, যারা আমাদের সাথে টিমে থেকে কাজটা করবে। তো এই কথা হতে হতে আমাদের একজন পুরনো অ্যানিমেটার দাদার সাথে যোগাযোগ হয়। সে রিসেন্টলি বম্বে থেকে তার ফ্যামিলি নিয়ে এসেছে। দাদার সাথে কথা হওয়াকালীন সে জানায় যে কিছুদিনের মধ্যেই আমি হালি শহরের ওদিকে একটা ভাড়া বাড়িতে আর কি উঠছি, তো তখন তোদেরকে আমি ফোন করব, তোদের সাথে আমার ডিটেলসে এই ব্যাপারে কথা হবে। তো দেখতে দেখতে দিনটা চলে আসে। সেদিন স্টুডিওতে আমরা সবাই মিলে বসে আছি, আমাদের কাজ চলছিল। এবার সেই সময় যখন ফোনটা দাদা করে, তখন কাজে আমরা পজ নিই, দাদার সাথে কথা বলবো, এই কাজের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তো দাদা ফোনটা যখন করেছে, ভালো কথা, পেছনে কোনো রকম আওয়াজ নেই, শান্ত নিরিবিলি একটা পরিবেশ, ঠিক আছে। এবার ওই দাদার সাথে কথা চলাকালীন আমাদের একজন টিম মেম্বার আমাকে সমানে ফিসফিস করে বলছে যে ব্যাকগ্রাউন্ডে, দাদার ওই পাশের ব্যাকগ্রাউন্ড থেকে একটা খিলখিল টাইপের হাসির আওয়াজ শুনতে পাচ্ছিস? তো আমি বললাম, যা এরকম ভুলভাল বলিস না, কোনো শব্দই কিন্তু আসছে না। আমি কিন্তু কিচ্ছু শুনতে পাইনি। ও কিন্তু সিরিয়াস মুখে সমানে এই কথাটা বলে চলেছে। ফোন কি স্পিকারে ছিল? স্পিকারে ছিল, লাউড স্পিকারে, যেহেতু সবাই মিলে কথা বলবো তাই লাউড স্পিকারে দেয়া।
তো ও কিন্তু আমাকে সমানে এই কথাটা বলে চলেছে, একটু ভালো করে শোন, আমি কিন্তু বিশ্বাস করো কিচ্ছুই শুনতে পাচ্ছি না, দাদা নর্মাল ভয়েস যেরকম কথা বলে আর কি ওরকমই আসছে। তা দাদা আমাকে তখন বলছে যে তোর তো পডকাস্টগুলো দেখছি শুনছি বেশ ভালো লাগছে। তো আমি বললাম তুমি তো আবার ভূতে ভয় পাও, কারণ আগে থেকে যেহেতু দাদাকে আমরা চিনি তাই আমি জানি দাদার নেচারটা, দাদা ভূতে ভয় পায়। এবার যে খিলখিল আওয়াজ মানে হাসির আওয়াজ শুনতে পাচ্ছিল সে বলছে দাদা খুব সাবধান, সে কিন্তু ইয়ার্কির মতোই বলেছে, দাদা খুব সাবধান, ভূত নিয়ে প্রসঙ্গ তুলছো, দেখো আবার কিছু চাপে না পড়ো, এই কথাটা কিন্তু বলেছে। এবার দাদা বলছে না না আমার এখন কোনো ভয় টয় লাগবে না, আর আমি এখন অত ভূতে ভয় পাই না। দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে কবে আবার পডকাস্ট আসবে, এইসব জিজ্ঞাসা করছে, ঠিক আছে। এবার যে ওই খিলখিল হাসির আওয়াজটা শুনছিল সে এবার আমাকে কানে 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 ফিসফিস করে বলছে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছিস? বাচ্চার কান্না। ওকে। আমি কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না, আমি নর্মাল দাদার সাথে যেরকম কথা হচ্ছে। এবার আমি না পেরে জিজ্ঞাসা করেছি দাদা তোমার কি ব্যাকগ্রাউন্ডে কেউ, তোমার ছেলে আছে দাদার একটা, ওই তোমার 4-5 বছরে ছেলে কাঁদছে? বলছে না তো। আমি বললাম হাসছে? বলছে না তো, ও তো নেই এখানে, ও তো অন্য ঘরে রয়েছে, ঘরে একা দাদা রয়েছে আমাদের সাথে কথা বলছে, ছেলে কিন্তু ওই ঘরে নেই, ঠিক আছে। এবার একটু বাদে হঠাৎ করে দাদা বলে যা, এরকম একটা আওয়াজ করে উঠলো। এবার আমরা বললাম কি হয়েছে দাদা? বলছে কারেন্ট চলে গেল। এইবার আমি ইয়ার্কি মেরে বলেছি এই রে তুমি ভূতের কথা বলছিলে, ওর জন্য কি কারেন্ট চলে গেল? তখন বলছে এইসব বলিস না, এখানে কারেন্ট সচরাচর যায় না, কেন জানি না এরকম আজকে চলে গেল, দাঁড়া আমি দেখছি বৌদিকে বলি। এইবার বৌদিকে বলি কথাটা বলেছে, এই সময় বৌদিরই আওয়াজ এসছে, চিৎকার আওয়াজ, মানে চিৎকার করার মতো একটা আওয়াজ এসছে, এই শোনো তাড়াতাড়ি এসো, মানে এরকম একটা ব্যতিব্যস্ত আওয়াজ, ঠিক আছে। টোনটা আমি ঠিক করতে পারলাম না, যাই হোক, মানে খুব কেউ যদি আর কি তাড়াহুড়োয় থাকে, বিশাল কিছু একটা চোখের সামনে দেখে, এইরকম একটা টোন। এবার দাদা বলছে দাঁড়া আমি তোদেরকে এসে ফোন করছি, দেখি কি হয়েছে, মনে হয় কোনো সমস্যা হয়েছে, বলে ফোনটা কেটে দিয়ে চলে গেছে। আমরা আবার আমাদের মতো কাজ করছি, আমাদের তো ওইদিকে কি হয়েছে না হয়েছে অত কিছু মাথাও আর দিইনি। কিন্তু আমার টিম মেম্বার বলছে ভাই আমি কিন্তু স্পষ্ট শুনেছি হাসির আওয়াজ, কান্নার আওয়াজ। এবার আমি বললাম তুই কি কন্টেন্ট আবার এখানে ক্রিয়েট করবি নাকি, আবার এসব দিস না, একেই আমি তেনাদের দেখা পাই, ফিল করতে পারি, প্লিজ আর আমাকে এসবের মধ্যে জড়াস না। তোমরা খিল্লি নিচ্ছিলে বেসিক্যালি? একদম খিল্লি নিচ্ছিলাম। 2-3 ঘন্টা কেটে গেছে, কিন্তু আমাদের একদম সেই টানা কাজ চলছে। 2-3 ঘন্টা পরে দাদা রিং ব্যাক করেছে। আচ্ছা আচ্ছা। এবার দাদা রিং ব্যাক করেছে, আমরা বুঝতেও পারিনি সত্যি সত্যি দাদা রিং ব্যাক করবে, ঠিক আছে। দাদা রিং ব্যাক করে আমরা এরকম ফোনটা ধরেছি, দাদার গলাটা খুব উদ্বিগ্ন লাগছে। ওকে। তা বলছে জানিস তখন কি হয়েছিল, কারেন্টটা যে চলে গেল? তখন আমরা বললাম কি হয়েছিল দাদা? তখন বলছে আর বলিস না, আমার যে ছোট্ট ছেলেটা, তোদেরকে তো বললাম যে ছেলে আমার আশেপাশে নেই, তোদের বৌদিও অন্য ঘরে কাজ করছিল, একটু বাদে বৌদি রান্নাঘরে গিয়ে দেখছে যে ছেলেটা, ওইটুকুনি একটা বাচ্চা ছেলেটা নিজের গলার কাছে রান্নাঘরে ছুরি রাখা ছিল একদম ধারালো, সেই ধারালো ছুরিটা নিয়ে গলার কাছে ঠিক এইরাম করছে, যেন মনে হচ্ছে ওই ছুরিটা দিয়ে নিজেই নিজের গলাটা কেটে দেবে, এরকম ব্যাপার, ঠিক আছে। খুবই সিরিয়াস ব্যাপার এটা একদম। আর আমরা ওই যে শুনতেও পেলাম বৌদি বিশাল জোরে একটা চিৎকার করলো ব্যতিব্যস্ত হয়ে। এবার তখন আমরা বললাম ওই জন্যই বৌদি চিৎকার করছিল? বললো এখনো তো পুরো ঘটনাটা শুনিসনি, শোন কি হয়েছে। এবার আমরা বললাম এটা তো মারাত্মক ঘটনা, অলরেডি একটা শুনছি, এর পরেও আরও কিছু আছে? বলছে হ্যাঁ শোন কি হয়েছে। এবার বৌদি ওটা দেখে হতভম্ব হয়ে গেছে, বুঝতে পারছে না কি করবে, কারণ ওইটুকুনি একটা বয়সের বাচ্চা, তার কিন্তু ওইরাম ছুরি নিয়ে গলার কাছে এরাম করাটা একটা অস্বাভাবিক ব্যাপার, খুবই অস্বাভাবিক। এবার বৌদি ভয়ে ভয়ে এক পা করে ছেলেটার কাছে নাকি এগিয়ে গিয়েছে। ছেলেটার কাছে এগিয়ে গিয়ে যেই হাত বাড়িয়ে ছুরিটা নিতে যাবে, মানে কাটতে যাবে ছুরিটা, ছেলেটা কি করেছে ওই ছুরিটা নিয়ে এক কোপ মায়ের হাতের তালুতে বসিয়ে দিয়েছে, আর ঝরঝরিয়ে রক্ত পড়ছে। বৌদি তখন দাদাকে ডেকেছে, যে আমরা যখন ওই আওয়াজটা শুনলাম আর কি, দাদা ফোনটা কেটে দিল। বলছে আমি দেখছি আমার ওই ছোট্ট ছেলে, মানে আমি তো দেখিনি ছুরির কোপটাও বসাচ্ছে, আমি তখন তোদের সাথে কথা বলছিলাম, বৌদির আওয়াজ শুনে যখন রান্নাঘরে গিয়েছি দেখছি ওইটুকুনি বাচ্চা একটা ছোট্ট ছেলে জিভটা ঠিক এরম করে লক করে যেরকম ভাবে, ওইরকম জিভটা বার করে যেন এইরকম মনে হচ্ছে যে রক্তটা পড়ছে, যে মানে ঝরঝরিয়ে, হ্যাঁ,
সেটা ও চেটে খাবে, এরকম একটা ব্যাপার, এরকম একটা ভঙ্গিমাতে যাচ্ছে কি ওইটুকুনি একটা বাচ্চা ছেলে। আচ্ছা আচ্ছা। এবার ওকে যখন ধমক দিয়ে দাদা আর কি করেছে, ধরেছে নিজের দু হাতের মধ্যে, তখন বাচ্চা ছেলেটা মানে পুরো কেঁদে উঠেছে, যেন ও নিজের মধ্যে এতক্ষণ ছিলই না। তারপরে এই দাদা বৌদির যা যা করানো সমস্ত ডাক্তারখানায় নিয়ে গেছে, যা যা করানো সমস্ত কিছু করিয়েছে টরিয়েছে। তা সেই সব কাজকর্ম করতে করতে 2 থেকে 3 ঘন্টা মতো সময় লাগলো, বাড়ির পরিস্থিতি থিতু হলো। তারপর দাদা আমাদেরকে ফোন করে এই ঘটনাটা জানাচ্ছে। আচ্ছা আচ্ছা। এবার আমাদের শুনেই একটু কিরাম লেগেছিল, কারণ একটা বাচ্চা ছেলে ওই রকম ছুরি ধরেছে গলার কাছে, মাকে হাতে কোপ দিয়েছে, আবার রক্তর দিকে ওরমভাবে জিভ বার করে এগিয়ে আসছে, এরকম একটা মানে সাপের মতো পুরো, একদম সাপের মতো খানিকটা, ওই জিভ বার করে ওরম লক করে। তো আমরা কিন্তু কিছু আর বলিনি, কারণ দেখো আমরা তো কোনো ইনভেস্টিগেটর না, বা এখানে কিন্তু অস্বাভাবিক জাস্ট ঘটনাটা শুনছি, নিজের চোখে দেখিও নি। তো এখানে আকবারই ওইরম দুম করে কিছু বলাটাও যাবে না যতক্ষণ না তারা আমাদেরকে বলছে কিছু। এই ঘটনা তো গেছে, ওকে ফাইন। এরপর কি হয়েছে, কিছুদিন পরে দাদা আমাদেরকে ওই হালি শহরের বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে, বলছে তোরা এসে ঘুরে যাস। এরকম কিন্তু কিছু না যে বাড়িটার ওরম অদ্ভুত কিছু ঘটনা আগের দিন হয়েছে বলে আমরা যাচ্ছি, ওরম কিছু না, একদম নর্মাল আর কি, জাস্ট আড্ডা দেবো, কাজকর্মের কথা হবে, ঘুরে টুরে ডিনার করে চলে আসবো। তো আমরা সবাই মিলে গেছি, মোটামুটি কাজকর্ম সেরে গিয়েছি, পৌঁছাতে ওই 4:30 4:45 মতো হবে, বিকেলবেলাতে আর কি। গাড়ি থেকে যখন নেমেছি আমরা দেখছি বাড়িটা হচ্ছে পুরোনো দিনের বাড়ি, এবং চারিদিকে হচ্ছে তোমার গাছগাছালিতে ভরা। একটা পুরোনো গেট আছে। এবার গেটটা খুলে ঢুকেছি, ঠিক আছে, গেটটা খুলে ঢুকে কয়েক পা জাস্ট এগিয়েছি, হঠাৎ করে দেখছি যে বাড়ির ছাদের ওই পাশ থেকে একটা দুম করে আমাদের সামনে প্লাস্টিকের ফুটবল এলো, ঠিক আছে, ফুটবল এসে, লাল ফুটবল, হ্যাঁ লাল ফুটবল, ওই রকম চাকা চাকা টাইপের ডিজাইন করা গোল গোল, ওই রকম একটা ফুটবল আমাদের সামনেটা এলো। এবার কি হবে, কেউ যদি ধরো ফুটবল খুব জোরে ছোঁড়ে বা আমাদের দিকে লক্ষ্য করে মারে, তাহলে ফুটবলটা তো ওপর থেকে পড়লে ড্রপ খেয়ে তো আরও কয়েকটা জায়গা মানে স্টেপ এগিয়ে যাবে। ওমা, ওই ফুটবলটা এলো তো এলো ঠিক আছে, আমাদের সামনে ওই যে শটান মাটিতে পড়লো, কোনো নড়নচড়ন নেই। একটা বলের পক্ষে কি এটা নর্মাল? কখনোই নয়। বাউন্স করবে তো, ড্রপ খাবে তো, যদি না ওয়েট বেশি। হ্যাঁ, না ওটা প্লাস্টিকের একদম হালকা যে বলগুলো বাচ্চারা খেলে। এবার আমি তো হকচকিয়ে গেছি এই ব্যাপারটায়। এবার যে আমাদের যে টিমমেট আগের দিন তোমার হাসি বা কান্নার আওয়াজ শুনতে পেয়েছে, তার চোখ চলে গেছে ছাদের দিকে। সে বলছে ওই তো দেখ না, দাদার ছেলেটা ফুটবলটা আমাদের দিকে টিপ করে মারলো। আমরা সবাই তাকিয়েছি, খুব স্বাভাবিক, দাদার ছেলেকে দেখবো, কারণ আগে তো দেখিনি। ছাদে কিন্তু কেউ নেই। আমি বললাম কোথায় দাদার ছেলে? তখন বলছে ও মনে হয় ছুটে নেমে গেছে। হ্যাঁ, কী রে ভাই কী বলিস? যাই হোক, আর কিছু বলিনি। কয়েক পা এগিয়েছি, বাড়িটার গাছগাছালি মানে বাড়িটার আশেপাশে গাছগাছালিতে ভরা, আগেই বলেছি। কয়েক পা এগোনোর পর লক্ষ্য করছি যে একটা গাছের পিছন দিকে বেশ ঝোপঝাড় রয়েছে, সেখানে আরও কয়েকটা এরকম গুটি কয়েক ফুটবল, বুঝেছো তো? আচ্ছা। এবং সেই ফুটবলগুলো গাছগাছড়ার মধ্যে পড়েছে, ধুলো লেগে গেছে, পাতা টাতা গায়ে লেগে রয়েছে। তো আমি ভাবলাম যে বাচ্চা মানুষের খেলনা বা বল এইগুলো তো খুব প্রিয় হয়, তো সে যেখানেই পড়ুক না কেন, দেখবে আমরাও ছোটোবেলায় করতাম যে যেখানেই পড়ুক না কেন চেষ্টা করতাম ওখান থেকে বলটা যাতে তুলে আনি। ইভেন ক্রিকেট খেলার সময় বল যখন করতো আমরা সেখান থেকেও হাত চুবিয়ে আমরা ঠিক তুলতাম, তারপর বাউন্স খাইয়ে মুক্ত করতাম। হ্যাঁ একদম। তো ওইখানে বেশ কয়েকটা বল পড়ে রয়েছে। তা আমি বললাম বাবা ওরা হয়তো অনেক বল, তাই এগুলোর প্রতি কোনো মোহ নেই। তো আর কিছু বলিনি, বাড়ির ভিতর ঢুকেছি, দেখছি দাদার পাশেই দাদার ছেলে দাঁড়িয়ে রয়েছে। ওকে। এবার ওইটুকুনি সময়ের মধ্যে আমাদের টিমমেট বলেছিল যে ছাদে দাদার ছেলে আর কি রয়েছে, আবার এইটুকুনির মধ্যেও নেমেও যাবে, হতে পারে। হাঁপাচ্ছিল কি বাচ্চাটা? না, নর্মাল দাঁড়িয়ে রয়েছে একদম। দৌড়ে যদি আসে তাহলে তো হাঁপাবে, হ্যাঁ নর্মাল একদম এমনি দাঁড়িয়ে রয়েছে বাবা মার মাঝখানটায়। তো আমরা ঢুকেছি, গেট টেট খুলে ওরা আমাদের যথেষ্ট আপ্যায়ন করেছে। দাদার দেখছেও পডকাস্টটা, কারণ দাদার অনুমতি নিয়েই আমি করেছি। যাই হোক, তো ওরা আপ্যায়ন টাপ্যায়ন করে আমাদের বসিয়েছে টসিয়েছে।
এই রকম কথাবার্তা বলতে বলতে মোটামুটি ওই তোমাদের সময় ওই 6টা 15-20 মতো হবে, ঠিক আছে। আর এটা 2025-এর কিন্তু শীতের দিকটায় হয়েছে, ঠিক আছে। তাই খুব একটা বেশি তাড়াতাড়ি আলো মানে থাকেও না, অন্ধকার নেমে আসে। এবার যে জিনিসটা হয়েছে যে বাচ্চাটার সাথে হাই হ্যালো করেছি, বাচ্চাটা কিন্তু পুরো নর্মাল, কোনো অস্বাভাবিক আচরণ বা কিচ্ছু ওর মধ্যে দেখতে পাইনি, বুঝতে পারিনি। কেউ ওকে দেখে বলবেই না যে আগের দিন ও ওরকম করেছে, একটা ছুরি নিয়ে সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছে। এইবার বলি কি হলো, একটু বাদে কারেন্টটা আবার অফ হয়েছে। তোমরা যাওয়ার পরে কারেন্ট অফ হয়েছে? হ্যাঁ। এইবার যে কটা বাজে তখন মোটামুটি 6টা 15-20 মতো হবে। তখন সন্ধ্যা নেমে গেছে? হ্যাঁ, একদম শীতের দিকে তখন সন্ধে নেমে গিয়েছে। আর হালি শহরের দিকটা যেখানটার কথা বলছি সেদিকটা না নির্জন, ঠিক আছে, মানে খুব একটা যে জমজমার জায়গা সেরকম কিন্তু কিছু নয়। এইবার আমার যে টিমমেট আছে সে আবার আমার কানে কানে বলছে, তুই এসেছিস দেখ এবার কিছু দেখিস কিনা, ঠিক আছে, এরকমভাবে আমার পেছনে লাগছে। আমি বললাম এই কিছু বলিস না ওইসব। আর ওই টিমমেটই কিন্তু বাচ্চা ছেলেটাকেও দেখেছে, আবার তার আগের দিন হাসি আর কান্নার আওয়াজও শুনতে পেয়েছে। তোমরা কজন গেছিলে? আমরা 4 থেকে 5 জন, আমরা যে কজন টিম মেম্বার প্রত্যেকেই গিয়েছি। আচ্ছা, কারেন্ট চলে গেছে। এবার বৌদি এসে এমার্জেন্সি লাইটটা রেখে আমাদের, তার মধ্যে আমাদের ওই চাটাও দিয়েছে, আমি চা খাই না, আমাকে কোল্ড ড্রিঙ্ক দিয়েছিল, যাই হোক, আর মিষ্টি টিষ্টি যা দেয়ার সমস্ত কিছু দিয়েছে, ঠিক আছে। টেবিলের উপরে রাখা রয়েছে, মানে একটা ছোট্ট এরকম টেবিলের মধ্যে রাখা রয়েছে। বাচ্চাটা কিন্তু নেই তখন আমাদের মধ্যে, আশেপাশে কোথাও খেলছে টেলছে হবে। তো ওর মা একবার ডেকেছে, তা ডাকার পরে বাচ্চাটার থেকে কিন্তু কোনো রকম সাড়া পাওয়া যায়নি। তো ওর বাবা মা আর কিছু অত এই নিয়ে মাথা ঘামায়নি, আমাদের সাথে কথা টথা বলছে। এইবারে যে কাণ্ডটা হয়েছে মানে সেটা রীতিমতো কি বলবো ভয়ঙ্কর একটা ব্যাপার। আমরা কথা বলছি, ধরো তুমি আর আমি যেরকম মুখোমুখি কথা বলছি, এরকম ওই ঘরেরও সিনারিওটা ছিল, সবাই মুখোমুখি কথা বলছি। দরজার ওইখান থেকে আমার যেন মনে হলো কি একটা এলো, আমি তাকালাম, দেখলাম বাচ্চাটা ঠিক ঝুঁকে পড়ে, মানে ঠিক এই রকম যেরকম আমরা বলি না যে একটা দৃষ্টিটা একদম ভীষণভাবে সজা কিছু একটা করার আগে, এই রকম ব্যাপারটা। এবার আমি ভেবেছি দৃষ্টি ওই রকম কেন, কারণ এমার্জেন্সি লাইটে কিন্তু আমি ওকেও স্পষ্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, 2টো এমার্জেন্সি লাইট জ্বলছিল। তো আমি আর ওর দিকে অত করিনি, আর ঠিক আছে বাচ্চা মানুষ দেখছে, ভালো কথা। এবার আমি যখন ওকে দেখে মুখটা ঘুরিয়ে আবার কথাতে মন দিয়েছি, ও শটান পুরো ছুটে এলো উঠে টেবিলের উপরে যে তোমার চায়ের ট্রেটেগুলো রাখা ছিল সেটা শটান ঠিক হাত দিয়ে এরকম করলো, ট্রেটা পুরো উল্টে গেল। মানে মনে হলো উড়ন্ত ট্রে, ঠিক আছে, উড়ন্ত ট্রে, তার উপরে বসানো গরম চায়ের কাপগুলো ছিটকে পুরো পটাপট চা তো চলকিয়ে আমাদের গায়ে পড়েইছে। এবার উড়ন্ত ওই ট্রের উপর যে চায়ের কাপগুলো সেটা পটাপট পুরো দেয়ালে গিয়ে ধাক্কা লেগে দেয়ালের সাথে আবার ড্রপ খেয়ে মাটিতে ঝনঝনিয়ে শব্দে ভেঙে চুরমার হয়ে গেছে। চা চারিদিকে পুরো ছড়াছড়ি, আমাদের গরম চা। এইবার ও যে চায়ের ট্রেটা ফেলেছে, একটা যদি আমি ধরে নিই বদমাইশি করেই ফেললো বা কিছু, ও যে হাসবে সেটা নয়, কিন্তু ও কিন্তু চায়ের ট্রেটা ফেলে রীতিমতো মানে সেই এরকম একটা মানে জ্বলন্ত দৃষ্টি আর কি, যেরকম আমরা ধরো বিশাল মারপিট করার আগে কি বললি রে বলে একটা রেগে গিয়ে ওই রকম একটা দৃষ্টি নিয়ে ও কিন্তু আমাদের দেখছে না, ও কিন্তু ওর বাবাকে দেখছে, মানে আমাদের দাদাকে দেখছে, অ্যানিমেটার দাদাকে। ও কিন্তু পুরো এইভাবে মানে একটা জ্বলন্ত দৃষ্টি নিয়ে ওর দিকে চেয়ে রয়েছে। এবার অ্যানিমেটার দাদা বৌদিকে বলছে এটা কি হলো, মানে আমরাও অবাক যে ওইটুকুনি একটা বাচ্চা ছেলে এরকম ধরনের কাণ্ড করবে। এখানেই কাণ্ডের শেষ নয়, এরপর আরও মহাকাণ্ড করেছে। কি করেছে, অ্যানিমেটার দাদা এবার রেগে গিয়ে ওকে প্রায় মারতেই যাবে, ঠিক আছে, ওকে 2 হাত, আর যে দাদার কথা বলছি সেই দাদা ভীষণ হাট্টাকাট্টা চেহারার, ওকে ঠিক রেগে গিয়ে 2 হাত দিয়ে উঠিয়ে মানে এইরকম করে ধরে ওকে বকছে, হ্যাঁ এটা তুই কি করেছিস, এই রকম ধরনের বকছে। যখন ছেলেটা কি করলো, ছেলেটা ওই ছোট হাতেই দুমাদুম ওর বাবার মুখে, গলায় আর তোমার এইখানে মানে এই জায়গাটায় দুমাদুম ঘুষি মারতে শুরু করেছে, কিল মারছে ঘুষি মারছে, এবং শেষ অবধি একটা শটান চর বাবাকে, বাচ্চা ছেলেটা শটান চর। এইবারে যেটা হলো, শটান চর মারার পরে ওর বাবা তো পুরো হতভম্ব, আমাদের পুরো ঘরে আমরা সবাই নিস্তব্ধ, মানে পুরো ঘরটা নিস্তব্ধ, আমরা কি করব বুঝে উঠতে পারছি না। একটা জিনিস খেয়াল করলাম,
বাবাটাকে যখন মারলো, মানে ওই কিল ঘুষির পরে যখন চটটা মারলো, বাবাটা তো হতভম্ব হয়ে গেল। এবার বাবাটা ওকে মানে নামিয়ে দিল, সাথে সাথে কারেন্টটা এলো। যখনই মাটিতে ওর পাটা পড়লো সাথে সাথে কিন্তু কারেন্টটা এলো। ওর মা এবার ছুটে এসছে ওর কাছে, কি করেছিস, কি হলো ব্যাপারটা। বাচ্চাটা আবার কাঁদতে শুরু করেছে, মানে এমনভাবে তখন ও কাঁদছে না, ওর কান্নাটা দেখে বোঝাই যাচ্ছে যে ও আদেও কাজটা করেছে কিনা সন্দেহ। হয়তো আমরা দেখছি ও করেছে, কিন্তু ও যে কারো মানে প্রভাবে করেনি, প্রভাবিত হয়ে বা উস্কানিতে করেনি, এটার কিন্তু একটা যথেষ্ট সংশয় রয়েছে। মানে ও নিজে থেকে হয়তো কাজটা করছে না, এটা কিন্তু আমাদের মোটামুটি আমরা বুঝতে পেরেছি, কারণ একটা বাচ্চার কান্না দেখে বোঝা যায়। এবং যখন আমরা বাড়িতে ঢুকছিলাম তখনও কিন্তু ও পুরো নর্মাল ছিল, ওর মধ্যে কিন্তু সেই রকম বিচ্ছু বিচ্ছু ভাবটাও ছিল না। এবার তুমি ভাবো, ও চা ফেললো, এতগুলো মানে চায়ের কাপ ভাঙলো, গরম চা চলকে চলকে ওর গায়ে লাগলো, মাটিতে পড়লো। বাচ্চাটা ওইগুলো দেখে এবার ভয় পেয়ে গিয়েছে। এত কিছু কিভাবে হলো? বাচ্চাটা তো এই রকম ধরনের পরিস্থিতির মধ্যে নিজেই পড়েনি। এবার ওকে যখন আমরা জিজ্ঞাসা করছি যে তুমি এটা কেন করলে, কি হয়েছে, ভয় পেয়েছো তুমি, ও ভয় খালি একটাই কথা বলছে, আমি জানি না, আমি এটা করিনি, এরকমভাবে বলে যাচ্ছে। ঠিক আছে, এবার ওর বাবা যখন ধমকে উঠেছে, তুই এটা করেছিস, না হলে কে করবে, না মুখটা পুরো কঠিন করে বলল, আমি এটা করিনি। এইরকমভাবে বলে উঠলো। ঠিক আছে, এবার আমরা তখন বুঝলাম যে আর ঘাঁটিয়ে লাভ নেই, কেসটা এবার হয়তো অন্য রকমই যাচ্ছে। এবার আমার যে মানে তোমার টিম মেম্বার যে দেখেছিল আর কি ছাদে ওই রকম ছেলেটাকে আর কি, বললাম একে কি দেখেছিলিস তুই, এরকম চেহারা ছিল? ও এবার কি উত্তরটা দিচ্ছে, বলছে না এইরকম চেহারার ছিল না, আমি কিন্তু যাকে দেখেছি সে আরেকটু ছোটো মতো ছিল। এবার এখানেই তো গলতিটা বেরাচ্ছে যে এ তো যেরকম চেহারার ও যাকে দেখেছে ছাদের উপরে, সে তো মানে এই সেম চেহারার নয়, চেহারার মধ্যে তো গরমিল রয়েছে। আমরা কিন্তু আর কিচ্ছু বলিনি। এবার আস্তে আস্তে আরও কথা, সব সিচুয়েশান নর্মাল হলো, আমরা খেতে টেতে বসলাম, সবই ঠিক আছে। এবার দাদা বলছে তোরা আজকে রাত্রিবেলা থেকে যা না, এখানে আজকে এখন যাওয়ার কি দরকার, তোরা থেকে যা, কাল সকালবেলা তোরা বেরিয়ে যাবি। এবার আমরা কি করব, দোনোমনো একটা অবস্থা, কারণ চোখের সামনে এরকম দুটো কাণ্ড দেখলাম, তার আগের দিন শুনেওছি ফোনে, বুঝতে পারছি না থাকবো কি থাকবো না। তো খুব বেশি প্রবলেম্যাটিক, একদম রাতে ছুরি মেরেছে। হ্যাঁ, প্লাস নিজের গলায় যদি চালিয়ে দিত, গলার এতেই পুরো সামনে ধরেই ছুরিটা ঘোরাচ্ছিল। আমরা বুঝতে পারছি না কি করব। শেষ পর্যন্ত ওই যে বলে নিয়তিতে যা থাকে তাই হয়। আর মানে আমি যেখানে যাই বা আমার এরকম ধরনের কিছু জিনিসপত্র হলে না টের খুব সহজেই পাই, বুঝতে পারি যে কিছু একটা গড়বড় হচ্ছে। তো কি জানি না, কপালে সেদিন ছিলই ওই বাড়িতে থাকতে হবে, আমরা থেকেও গেলাম, যে যার বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম যে আজকে আর ফিরছি না। আর বাড়িতে তো এইসব কথা বলার প্রশ্নই ওঠে না, তাহলে তো মানে একদম দেবে ঝাড় ওখানেই। রাত্রিবেলা হয়েছে, ডিনার সমস্ত পর্ব মিটে গেছে, আমরা গল্প করছি, রীতিমতো ভালোই আড্ডাটা জমে উঠেছে, আর কোনো রকম সমস্যা কিন্তু নেই। তখন রাত কটা হবে, 11টা 15-20 মতো হবে। এবার বৌদি বলল যে তাহলে তোমরা কথা বলো, আর বিছানা পাশের ঘরে করে দিয়েছিল। এবার আমাকে বলছিল যে বৌদি বলছিল তাহলে তুমি আমার সাথে শুয়ে পড়বে, আর বাকিরা তাহলে দাদার সাথে হল ঘরটায় শুয়ে পড়বে। তুমি একাই মেয়ে গেছিলে? আমি একাই মেয়ে গেছিলাম, আমার টিমের মধ্যে আমি একাই মেয়ে, ঠিক আছে, বাকি টিম মেম্বাররা ছেলে। যাই হোক, তো এবারে আমি বললাম ঠিক আছে বৌদি, তাহলে আমি তোমার পাশে শুয়ে পড়বো, কোনো সমস্যা নেই। তা বৌদি বললো ঠিক আছে তোমরা গল্প টল্প করো, আমি দেখছি পুচকেটা কি করছে, ছেলেটা, ওকেও তো খাইয়ে টাইয়ে দিয়েছে। তা এবার আমিও বৌদির পিছন গিয়েছি, একবার গিয়ে দেখলাম ছোটটা কিন্তু টিভি দেখছে। ঠিক আছে, আবার আমি এদের সাথে গল্প করতে চলে আসি, গল্প টল্প করছি, তখন ওই 11টা 15-20 মতো বাজে। ঠিক আছে, দাদা বললো আমি একটু ওয়াশরুমে যাব, তোরা বস। আমরা বললাম ঠিক আছে তুমি যাও। এবার আমরা বসে টসে আছি, ভালো কথা। দাদা গেছে ওই ধরো 11টা 15-20 যদি হয়, 11টা 25-26 দাদা দেখি মানে তোমার ওয়াশরুমের দরজাটা ধমধম করছে। ঠিক আছে, এবার আমরা ভাবছি যে কি হলো রে বাবা আবার ওয়াশরুমে। এবার গেছি সবাই ছুটে, বৌদিও এসছে ওই ঘর থেকে।
এবার এসছি সবাই মিলে যখন ওয়াশরুমের সামনেটায় গেছি, দেখছি ওয়াশরুমের দরজাটা বাইরের দিক থেকে ছিটকিনি আটকানো। আচ্ছা। এবার দাদা বলছে খোল খোল, অসভ্য ছেলে, শয়তান ছেলে, খোল, তোর আজকে দেখছি তুই কতবার বেড়েছিস, এই রকম করছে। তা বৌদি ছিটকিনিটা খুলে দিয়েছে। দাদা বাইরে বেরিয়ে এসে, জানো ছেলে কি করেছে? অথচ ছেলে কিন্তু পাশের ঘরে টিভি দেখছে, আমরা সবাই দেখেছি, ঠিক আছে। জানো ছেলে কি করেছে? ছেলে এরকম একবার করে লাইটের সুইচটা অন অফ করছে, যদি লাইটটা কেটে যায় তার উপর ছিটকিনি দিয়ে রেখেছে। তখন বৌদি বলছে, তুমি কি বলছো এইসব উল্টোপাল্টা? ছেলে তো ওই ঘরে টিভি দেখছে। বলছে না, ওই বদমাইশিটা করেছে। এবার দাদা তখন না মানে বিশাল রেগে গিয়েছে, মানে দাদা বুঝতে চাইছে না, কিন্তু এটা তো হওয়া পসিবলই না, ছেলে তো একদমই টিভি না। দেখছে, আমিও দেখেছি নিজে। বলছে না, ওই করেছে, তুমি জানো না, তুমি ছেলেকে প্রশ্রয় দিচ্ছ। এবার বৌদি না পুরো কেঁদে ফেলেছে। দাদা একটু শান্ত হয়ে তারপর বাইরের দিকে গেছে সিগারেট খেতে। বৌদি পুরো কেঁদে ফেলেছে আমাদের সামনে, বলছে বিশ্বাস করো তোমাদের একটা কথা বলছি, এই বাড়িতে আসার পর থেকে যতদিন আমরা এই বাড়িতে রয়েছি, ছেলেটা আগে তো এরকম ছিল না, আগে তো আমরা বম্বেতে থাকতাম, ছেলেটা খুব শান্ত শিষ্ট, যেরকম একটা আর 5টা সাধারণ বাচ্চা হয় ঠিক ওই রকমই বাচ্চার মতো হাবভাব করতো। এই বাড়িতে এসে না ইদানিং বদমাইশিটা বেশি হয়ে গেছে, আর যা যা কাজ করছে না সেগুলো প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ কাজ করছে। আর তোমার দাদা আর আমার মধ্যেও না কীরকম খিটিমিটি লেগেই রয়েছে, ঝগড়াঝাটি লেগেই রয়েছে, কিছু শান্তিপূর্ণভাবে কিছু আমাদের সুরাহা হচ্ছে না, সব সময় ঝগড়াঝাটি কিছু একটা ব্যাপার নিয়ে হলেই ওই রকম লেগে যাচ্ছে অশান্তি। তখন আমরা বললাম ঠিক আছে বৌদি, ঠিক হয়ে যাবে সব, তুমি এতটা টেনশন নিও না, তুমি এসো আমাদের সাথে গল্প টল্প করো। এবার সেদিন রাত হয়েছে, আমরা শুয়েছি যে যার মতো, কোনো কিন্তু অসুবিধা ছিল না। আচ্ছা। রাত 2:30 নাগাদ দেখছি। আচ্ছা এবারে বলি, বৌদির সাথে আমার শোয়ার কথা ছিল যে ঘরটায়, সেই ঘরটায় 2টো খাট ছিল। একটা খাটে হচ্ছে বৌদি আর বাচ্চাটা শুয়েছে, আর একটা খাটে আমি শুয়েছি, আর বাকি ঘরটায় দাদার সাথে ওরা শুয়েছে হল ঘরে। যাই হোক, এবার ওই 2:30 মতো হবে, তার ঠিক একটু আগেই আমি ফোন চেক করেছি, মানে ওই আমি যখন ফোন চেক করেছি তখন 2:15-20, ঠিক আছে। আর ঘটনাটা যখন ঘটেছে তখন রাত 2:30, আমি মানে মোবাইলে টাইমটা দেখছি, কি ঘটনা ঘটেছে। আমি তো আমার মতো ওদিক ফিরে শুয়ে রয়েছি, হঠাৎ দেখি বৌদি চেঁচাচ্ছে, অনন্যা অনন্যা ওঠো ওঠো, দেখো কি করেছে ছেলেটা। এবার আমি তড়িঘড়ি উঠেছি, মোবাইলের মানে ওই লাইটটা চালিয়েছি, তখন দেখছি ওই ঘড়িতে 2:30 বাজে। ছেলেটা দেখছি কি, যে খাটের তোমার ওই স্ট্যান্ডগুলো থাকে, ব্যাটন বলে, যেখানে ওই মশারি টশারি টাঙানোর যে এগুলো আর কি, হ্যাঁ ছত্রি, ওই ছত্রিটা ধরে দেখি ছেলেটা না ঠিক মানে সাপড়া যেরকম আঁকিয়ে বাঁকিয়ে টাইপের লতানি হয়ে দেখবে গাছের ডালে বা কঞ্চিতে ঠিক লতানোর মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা থাকে না, এ সাঁটতে পারিনি, কিন্তু খানিকটা লতানো আকারে পা দুটোকে একদম মুড়িয়ে দিয়ে, হাত দুটোকে মুড়িয়ে দিয়ে, দাঁত মানে মুখটা পুরো হাঁ করে ছত্রিটা কামড়ে ধরে রয়েছে ছেলেটা, ঠিক আছে। আচ্ছা। বা আমি মানে হকচকিয়ে গেছি যে এরকম কি দেখছি, যে আমি উঠেছি সাথে সাথে কিন্তু ছেলেটা মানে ওই ছত্রিটা ছেড়ে দিয়েছে আর ধমাস করে পড়েছে পুরো নিচটায়, আর কাঁদতে লেগেছে, ওর তো মাথা ফুলে পুরো আলু। কে তুলেছে পাশের ঘর থেকে, এরাও সব ছুটে টুটে এসছে। এবার তখন দাদা বলছে এ খুব বার বেড়েছে। বৌদি ওখানে বলা শুরু করেছে, এ বার বাড়েনি, বাড়িটা খারাপ, তোমাকে আমি বারবার বলছি, আমাদের মধ্যেও অশান্তি লেগে রয়েছে, তুমি একটু এই জিনিসটা ভেবেচিন্তে দেখো। দাদা বলছে তোমার এইসব উল্টোপাল্টা কথা আমার সামনে বলো না তো, এই বার বেড়েছে, আমাদের ওইখানে আরও বেশি কড়া শাসনে ছিল, কিছু করতে পারতো না, এখানে এসে হাতির 5 পা গজিয়েছে, এসব বলতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো তখন আমরা বলছি যে ঠিক আছে, তোমরা তোমাদের মধ্যে অশান্তি করো না, এসব ছেড়ে টেড়ে দাও, ঠিক হয়ে যাবে, চাপ নিও না, ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। বৌদি এবার আমাকে বলছে ফিসফিস করে, তুমি একটু থেকে যাবে। এবার আমি তো মনে মনে বুঝতেই পারছি যে এটা তো গন্ডগোলের বাড়ি, আমি ওখানে মানে ওদের এই যে অশান্তি হচ্ছে, পরের দিন তো সকালে আমাদের যাওয়ার কথা আছে। তো বৌদি বলছে আমি যদি না গিয়ে একটু থেকে যাই পরের দিনটা। কিন্তু সত্যি কথা বলতে মানে আমিও তো একজন স্ক্রিপ্ট রাইটার, একটা চ্যানেলে রয়েছি, আমাদের ডেলি এপিসোডের কাজ করতে হয়, তো আমার থাকাটা ওখানে কোনোভাবেই পসিবল নয়, প্লাস কলম কলকাতার কাজকর্মও থাকে। তো আমি বৌদিকে বোঝাই যে বৌদি যদি কোনো রকম অসুবিধা হয় আমাদেরকে ফোন করো, আমরা তোমার সবসময় পাশে আছি, কিন্তু থাকতে তো আমি পারবো না, প্লাস আমার মাও তো বাড়িতে একা থাকেন, আমার পক্ষে এটা চাপ আছে। সকালবেলা হয়েছে, ছেলেটা কিন্তু ঘুমাচ্ছে, ঠিক আছে।
এবার বৌদি বললো একটা ওকে ডাক্তার দেখিয়ে নিতে হবে, কারণ পড়েছে তো ধমাস করি। তখন আমি বললাম মনে হয় না অতটাও লেগেছে, কারণ লাগলে ও কিন্তু সেই চিৎকার করে কাঁদতো, যেটুকুনি কেঁদেছে বরফ টরফ দেয়াতে কিন্তু কান্নাটাও ঠিক হয়ে গেছিলো, ঘুমিয়েও পড়েছে, ঠিক আছে। পরের দিন সকালবেলাতে আমরা যখন বেরোচ্ছি, বুঝতে পেরেছো, সকালবেলা আলো টালো ফুটে গেছে, কোনো সমস্যা কিছু হয়নি। তারপর আর কি হলো, ওই যে আমাদের টিম মেম্বার দেখেছিল যে ওই যে ফুটবলটা দুম করে মানে আমাদের সামনে এসে পড়লো, দেখেছিল ছাদের মধ্যে কেউ একজন মানে ছোট একটা বাচ্চার প্রতিমূর্তি, যাকে দাদার ছেলে ভেবেছিল। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। ও আবার ছাদের দিকে তাকিয়ে বললো ভাই কেউ যেন একটা সরে গেল, একদম গেটের একটু আগেই, মানে যেখানে আগের দিন বলটা এসে পড়েছিল। কটা বাজে তখন? তখন মোটামুটি কটা হবে, ওই 6টা টটা ধরো, 6টা 10-15। আচ্ছা এবার হ্যাঁ সকালবেলা। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন বেরিয়ে পড়েছি উঠোনটার মানে ওপর দিয়ে যাচ্ছি, তো আমাদের কিন্তু গেট অবধি দাদা আর বৌদি এগোতে আসেনি, ওরা ওই মেন গেট অবধি ছেড়ে দিয়েছিল, আমরাই বারণ করেছিলাম, কারণ রাতে তো একটা যাই হোক গেছে খাটাখাটনি একটা ওই রকম ব্যাপারও হয়েছে। হ্যাঁ, তো এইবারে আমরা বললাম তোমাদের আর এগোতে হবে না, আমরা মেন গেট দিয়ে বেরিয়ে চলে যাব। এবার ও যখন ছাদে বলল যে ভাই কেউ যেন একটা সরে গেল, তখন আমি আর কিছু বলিনি, গাড়িতে উঠে ওকে আমরা জিজ্ঞাসা করছি যে তুই কাকে দেখলি? বলছে ভাই এবার যেন মনে হলো কোনো একটা মেয়েকে দেখেছি। এবার আমাদের মনে তুই ইয়ার্কি মারছিস না কি? কালকে বললি যে দাদার ছেলে, তারপর বললি দাদার ছেলের মতো চেহারার কাউকে দেখিসনি, আজকে একটা মেয়েকে দেখেছিস? বলছে সত্যি বলছি, আমার যেন মনে হলো লাল ফ্রক পরা কোনো একটা মেয়ে সরে গেল। বললাম ইয়ার্কি মারিস না, কিন্তু ওর চোখ মুখ কিন্তু সিরিয়াস এবং যথেষ্ট ভয় পেয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছিল। তো এমনিতেই তো বুঝতে পারছি বাড়িটা মোটামুটি একটা ওই রকম ধরনের গন্ডগোলের কিছু রয়েছে, তা আমরা আর এই ব্যাপারটা নিয়ে ঘাঁটাইনি, আমরা কলকাতা ফিরে এসেছি। তারপর কিছুদিন কেটে গেছে, দাদার সাথে আর কোনো রকম কথা হয়নি, আমরা যে যার মতো কাজ করি, স্টুডিও যাই। এবারে কি হয়েছে, কিছুদিন বাদে অ্যানিমেটার দাদা আবার ফোন করেছে, ফোন করে বলছে, আমরা ফার্স্ট কথা ওনাকে এটাই জিজ্ঞাসা করেছি কি গো তোমার বাড়ির সব পরিস্থিতি ভালো তো, কোনো সমস্যা কিছু হচ্ছে না তো? বলছে সমস্যা তো লেগেই রয়েছে টুকটাক, কি আর বলবো, কিন্তু সব থেকে যেটা উল্লেখযোগ্য সমস্যা সেটা শুনবি তো? আমরা বলছি হ্যাঁ, ফোনটা কিন্তু লাউডস্পিকারেই রয়েছে, ঠিক আছে। দাদা বলছে বাড়িতে সাপের উপদ্রব খুব হয়েছে বাইরেটায়, মানে ওই যে আগেই বলেছিলাম গাছগাছালি আছে উঠোনটায়, বলছে না সাপ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অদ্ভুত একটা জিনিস হচ্ছে, আমরা সাপটাকে কেউ মারছি না, কিন্তু ধর আজকে দেখলাম সাপ ঘুরছে, তোর বৌদি দেখলো আমাকে বললো, বা আমি ধর বেড়াতে বা যেতে আসতে গিয়ে দেখলাম সাপ ঘুরছে, আমরা কোনো রকমে পাশ কাটিয়ে চলে এলাম, পরের দিন দেখছি ওই সাপটা মরে পড়ে রয়েছে। আমরা কিন্তু কেউ মারিনি, তবে সাপটা মরার মধ্যেও একটা বিশেষত্ব আছে, সাপটা নাকি খণ্ড বিখণ্ড হয়ে মরে পড়ে থাকতো। আমরা এটা শুনে একটু অবাক হয়ে যাই, বিষধর সাপই হবে। এবার দাদা অবশ্য সেটা স্পেসিফিকভাবে বলতে পারেনি সাপটা কীরকম জাত, কিন্তু যেটুকু বর্ণনা দিয়েছিল কালো, গায়ে ছোপ ছোপ, তাতে তো মনে হয়েছিল বিষধর সাপ, ঠিক আছে। এবার সাপকে মারা এক জিনিস, সাপকে মেরে খণ্ড খণ্ড করে দেয়া, এটা তো কিরম একটা ব্যাপার আর কি। তো আমাদের আমরা যখন ঘটনাটা শুনলাম, আমরা তখন বললাম, দাদাকে সাজেস্ট করলাম যে তুমি না এবার কলকাতার দিকে চলে এসো। আমাদেরই একজন টিম মেম্বারের একটা এক্সট্রা ফ্ল্যাট ছিল, সে বলল তুমি চাইলে কিন্তু ওখানে থাকতে পারো, কারণ ওটা কীরকম একটা সাপ মরে যাওয়া, খণ্ড বিখণ্ড হওয়া, এমনিতেই তোমাদের বাড়িতে গন্ডগোল চলছে, বলছে যে এখানেই শেষ নয়, আরও একটা সমস্যা হচ্ছে। আমরা তখন বললাম কি? বলছে তোর বৌদি থেকে থেকেই ভয় পাচ্ছে। কিসের ভয় পাচ্ছে আমরা এবার জিজ্ঞাসা করলাম, তখন বলছে তোর বৌদি নাকি শুনতে পায় যে কোনো একটা বাচ্চা ছেলে বা মেয়ে খিলখিল করে হেসে যায় বা কেঁদে কেঁদে ঘুরে বেড়ায় পুরো গোটা বাড়িটা। তখন আমি বললাম যে পুচকেটা কাঁদে না তো? বলছে না, পুচকেকে এরকমও হয়েছে, পুচকেটাকে নিয়ে একই খাটে শুয়েছে, অথচ বৌদি শুনছে খাটের তলা থেকে কেউ যেন একটা খিলখিল করে হাসছে। এবার বৌদি যখন খাটের তলায় উকি দিয়েছে, তখন দেখছে খাটের তলায় কেউ নেই, কিন্তু দরজার বাইরে থেকে কারুর একটা কান্নার আওয়াজ, ঠিক আছে। বাপরে। হ্যাঁ, এইরকম ধরনের ব্যাপার স্যাপার। আর প্রায়ই দেখছে যে তোমার ধরো খেলনা বাচ্চারা যে পুতুলগুলো নিয়ে খেলে না, সেই পুতুলগুলোর ধরো ভাঙা হাত পা এদিক সেদিক করে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাট আমার ছেলে, মানে দাদা বলছে আমার ছেলে কিন্তু ওই রকম ধরনের পুতুল নিয়ে খেলে না যেগুলোর হাত পা ভেঙে আর কি ফেলে রাখবে সারা বাড়িতে। বলছে খুব অসুবিধার মধ্যে রয়েছি, তাও তোদের এর মধ্যেই একটা কথা বলি, সেটা হচ্ছে তোরা একবার সবাই আসিস, একটা অমুক দিন আমাদের বলে দিল, সেই দিন দাদার ছেলের বার্থডে,
ঠিক আছে, আমাদের সবাইকে আবার ইনভাইট করলো। আবার তো যেতে হবে। হ্যাঁ, আবার যেতে হবে। তো আমরা বললাম ঠিক আছে যাব, কোনো সমস্যা নেই। এবার আমরা প্ল্যান করে রেখেছি কখন কি যাব না যাব। এই করতে করতে নির্দিষ্ট দিন এলো, ঠিক আছে। এবার আমরা ধরো নির্দিষ্ট দিনে ঠিক করেছি যে বেলা 11টা নাগাদ আমরা রওনা দেবো এখান থেকে। দাদা ওই ধরো 9টা-10টায় ফোন করেছে আমাকে, ফোন করে আমাকে স্ট্রেট ফোনটা আমি ধরেছি, বলছে তোরা না এখানে আসিস না, ছেলের জন্মদিন এখানে করা যাবে না এই বাড়িতে। হ্যাঁ, আমি বললাম যে কেন, কি হয়েছে, আবার কি কিছু সমস্যা হয়েছে? বলছে সমস্যার আর শেষ নেই, আর কি বলবো। সমস্যা বলতে এটাই যে কালকে যখন আমরা রাত 12টা বেজেছে ছেলেকে নিয়ে কেক কাটতে যাচ্ছি, তোর বৌদি ফিল করছে যে ছেলেটা তো কেকের সামনে দাঁড়িয়ে রয়েছে, কাটবে, হাতে ছুরি সবই ঠিক আছে, কিন্তু তোর বৌদি ফিল করছে যে বৌদির শাড়ির আঁচল ধরে কে যেন বারবার করে টানছে আর বলছে ফিসফিস করে আমি কাটবো আমি কাটবো। বৌদি পেছন ঘুরছে, আমার সামনেই দেখছে কেউ নেই। বৌদি পুরো বলছে কাল পাগলের মতো করেছে সারাটা রাত। বৌদি ওই কথা তো শুনেইছে, এছাড়াও শুনছে কেউ একজন বারবার করে কাঁদছে, কেউ বারবার করে হাসছে, খিলখিল করা হাসির আওয়াজ আর ওরকমভাবে কান্নার আওয়াজ। এবার বৌদি বলছে, মানে সরি দাদা বলছে আমি বৌদিকে সামলাতে পারছি না। বৌদি বলছে এই বাড়িতে কোনোভাবেই আর থাকবে না। তো আমি বললাম আর কোনো কিছু কি সমস্যা হয়েছে? বলছে হ্যাঁ, কেকের ওই ব্যাপারটা তো আমি বললাম ওই রকম হয়েছে। আর একটা জিনিস যেটা হয়েছে, বলছে আমার ছেলের নামে আমরা মোমবাতি জ্বালিয়েছি, ছেলে ফুঁ দেওয়ার আগেই দপ করে কেউ যেন মোমবাতিটা নিভিয়ে দিয়েছে। বাপরে বাপ। ছেলে কিন্তু তখনও অবধি ফুঁ দেয়ইনি, কিন্তু দপ করে, বলছে হাওয়া নেই কিছু নেই, ফ্যানও চলছিল না, কিন্তু দপ করে মোমবাতিটাকে নিভিয়ে দিচ্ছে, বারবার করে জ্বালাচ্ছি, সেম জিনিসপত্র হচ্ছে। তো বৌদির মনে হয়েছে এটা একটা অশুভ ব্যাপার, ঠিক আছে। এবং ঘটনার এখানেই শেষ নয়, ঘটনার ঘন ঘটা। আমাকে যেদিন ফোন করেছে তার একটু আগেই আবার আরেকটা ঘটনা হয়েছে। কি হয়েছে বলছে, পায়েস মুখে, ছেলেকে স্নান টান করিয়ে দেখবে জন্মদিনের দিন পায়েস মুখে দেওয়া হয়, ঠিক আছে। তো পায়েস মুখে দিতে গেছে, ছেলে পায়েসটা মুখে দিয়ে থু থু করে ফেলে দিয়েছে, জন্মদিনের শুভ পায়েস। কেন না, পায়েসটা নাকি পুরো টক হয়ে গেছে। বলছে আমরা টেস্ট মানে মা তো জন্মদিনের পায়েস মুখে দিতে পারে না। বলছে আমি মানে মুখে দিয়েছি, আমি মুখে দিয়ে দেখছি যে সত্যি পুরো পায়েসের টেস্টটা পুরো টোকো পায়েস হয়ে গিয়েছে, ঠিক আছে, যেন পুরো টকে গেছে। বলছে পায়েস তো এরকম হওয়ার কথাই নয়, পুরো তরতাজা করেছে তোর বৌদি, এরকম কিভাবে কি হচ্ছে। তো আমরা ওই জন্য ঠিক করেছি যে এই বাড়িতে যেহেতু জন্মদিন সংক্রান্ত একটা অশুভ ইঙ্গিত বা অশুভ কাণ্ড ঘটে চলেছে, আমরা এখানে জন্মদিন করব না। এবার পাশ থেকে বৌদি বলছে যে একটা কথা বলি, মানে আমার সাথে তো বৌদির আগের দিন কিছু কথাই হয়েছিল। ফোনটা নিয়ে বলছে তোমার দাদা এখনও বিশ্বাস করছে না, কিন্তু আমি তোমাকে বলছি এই বাড়িতে যেদিন আমরা ভাড়া এসেছিলাম তার পরের দিন থেকে যে বুড়ি একজন মাসিকে আমরা কাজ করার কথা বলেছিলাম, সে কিন্তু এই বাড়িটা সম্পর্কে বলেই ছিল, সে কাজও করতে আসেনি, ইনফ্যাক্ট বাড়ির ভেতরেও ঢোকেনি, সে বাইরে থেকেই বলেছিল তোমরা ওই বাড়িতে থাকছো তো, ওই বাড়িতে বাচ্চা ভূত আছে, বাড়িতে কোনো শুভ কাজ হয় না, সব কাজ পণ্ড হয়ে যায়। আজকে কেন, কাল রাতেও ইঙ্গিত পেয়েছি, আমাকে কেউ একটা বারবার করে টেনে টেনে বলছে আমি কাটবো। আর এছাড়া মোমবাতির ঘটনাটা, আজকে পায়েসের ঘটনাটা, তাই আমি তোমার দাদাকে বলেছি কোনোভাবেই এই বাড়িতে কিন্তু আর শুভ কোনো কাজ করবই না, কারণ ছেলের বার্থডেই আমাদের ফার্স্ট এই বাড়ির শুভ কাজ ছিল, আমরা বাইরে গিয়ে পালন করব, তোমরা ওখানে এসো। ভালো কথা, একটা রেস্টুরেন্টের আমাদের বলে দিয়েছে অমুক জায়গায় মিট হবে। আমরা তো ওয়েট করছি, দেখছি অনেকক্ষণ সময় হয়ে যাচ্ছে, দাদা বৌদির আসার তো নামই নেই। আমরা ফোন করছি, ফোনের নেটওয়ার্ক কিন্তু পাচ্ছি না, ঠিক আছে। একটু বাদে কোনোভাবে দেখছি দৌড়ে দৌড়ে ঘেমে নে, ওই শীতকাল আমি আগেই বলেছি, সেই সময়ও কিন্তু ঘেমে নে দাদা বৌদি বাচ্চাটা এসেছে, ঠিক আছে। এবার আমরা বললাম কি গো, কি হয়েছে, মানে এতক্ষণ দেরি হলো, তোমাদেরকে ফোনেও পাচ্ছিলাম না। বলছে দুইবার আসতে গিয়ে আমাদের গাড়ি একটা বড়সড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছে, এবং বাড়িটা থেকে যখন বেরিয়ে আমরা ছেলের জন্মদিন পালন করব বলে, তোদের সাথে মিট করব বলে কলকাতায় আসছিলাম আর কি, তখন এরকম আমার বারবার করেই মনে হচ্ছিল যে পেছন দিক থেকে কেউ যেন আমার কাঁধটায়, এই দুই কাঁধে কেউ যেন একটা দুই হাত দিয়ে দুই কাঁধের ওপর ভর দিয়ে রয়েছে, মানে আমাকে যেতে দেবে না, সিটের সাথে ঝুলে রয়েছে বা ধরো সাঁটিয়ে রয়েছে, বৌদিকে আগে আর কি ধরো ঝুঁকতে দেবে না, এরকম ধরনের সিটের সাথে পেছন থেকে কেউ যেন
ধরে রয়েছে, ঠিক আছে। বৌদি বলছে আমি তো দাদাকে 1000বার বোঝানোর চেষ্টা করেছি যে গাড়িতে কিছু একটা সমস্যা হচ্ছে, একটু দেখো, কিন্তু তো দাদা তো বুঝতেই চায় না, আমি কি বলবো। তখন তো দাদা বলছে যে না, এটা আমার মনের ভুল, এরকম ধরনের কিছুই কিন্তু হচ্ছে না। এইবার ছেলেটা বলছে মাকে, মানে এরম করে ছেলেটা দেখাচ্ছে সাপের মতো, এরকম করছে, ইঙ্গিত করছে। আমি বললাম ও কি দেখাচ্ছে, সাপ টাপ কিছু এসছিল? এইবার বলছে যেটা বলার কথা, বলে মেন গেট আমরা খুলে আর কি বেরোবো, বাইরের সদর গেটটায় আসবো, বলছে ওই দরজা তালা খুলতে গিয়ে দেখি গেটের ওপরে সাপ জড়িয়ে রয়েছে একটা। বলছে আমরা তো ওই সময়, মানে ওইখানটাতেও কিছুক্ষণ সময় নষ্ট হয়েছে, আমরা বেরোতেই পাচ্ছিলাম না, আর কালো মিশমিশে সাপ কিন্তু, ঠিক আছে, কি হতে পারে, কেউটে সাপ হয়তো। বলছে আমরা তো ওই সময়টা তো, আর বলছে বিষধর সাপ দেখে মনে হচ্ছে, তো আমাদের কারোর অত সাহস নেই যে ওই সাপটাকে এখন কুচিয়ে ওখান থেকে বের করে তারপরে আমরা ওর পাশ দিয়ে গেটটা খুলে আসবো। বললাম তাহলে বেরোলে কি করে? বললো পেছন দিকের রাস্তা দিয়ে আমরা এসেছি, তার মধ্যে পথে 2বার অ্যাক্সিডেন্ট হচ্ছিল, কোনোভাবে আমরা বেঁচে গিয়েছি। তো তখন আমরা বললাম যে খুব সাবধানে কিন্তু ফিরবে, ঠিক আছে। দিয়ে আমাদের যাই হোক, তখন কিন্তু সিচুয়েশন আবার নর্মাল। এইবার ওই যে ছেলেটা সম্পর্কে আমি বলেছিলাম যে বাড়ির ভিতরে এক ধরনের ওর হাবভাব আমি দেখেছি, এই যে বাড়ির বাইরে যে আমাদের সাথে এতক্ষণ সময় কাটিয়েছে না, ও একদম শান্ত শিষ্ট কিন্তু। এবার কোনো দুষ্টু বাচ্চা যদি সত্যিই তার স্বভাবটা ওরকম বিচ্ছু গোছের হয়, তাহলে ও অতক্ষণ শান্তিতে থাকবে কি, মানে শান্ত হয়ে থাকবে কি করে? ও তো অশান্তি সৃষ্টি করবে ওখানেও। তার মানে এখান থেকে কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারলাম যে ওই বাড়ির ভিতর সত্যিই এমন একটা কিছু রয়েছে যে ওই বাচ্চা ছেলেটাকে প্রভাবিত করছে, যার প্রভাবে প্রভাবিত হয়ে বাচ্চাটা ওরম করে। আর এই সাপ আসার ব্যাপারটা আমাদের কিন্তু প্রথম থেকেই যখনই শুনেছি কারোরই কিন্তু ভালো লাগেনি, কারণ সাপ মরে যাচ্ছে, সাপ আসছে বারবার, কেন এই জিনিসটা হচ্ছে। তো যাই হোক, সেদিনের জন্মদিনটা কিন্তু বাইরে বেশ ভালোভাবেই আমরা কাটালাম। ওরা ফিরেও গেল, ফেরার পথে আর কোনো রকম সমস্যা কিছু হয়নি। পরের দিন আমরা ফোন করেছি যে সাপটা তো দেখেছিলাম, শুনেছিলাম আমরা যে ওরকমভাবে জড়িয়ে রয়েছে, তো ওদের মুখে আগেও শুনেছি যে সাপটা আবার খণ্ড বিখণ্ড হয়ে মরেও পড়ে থাকে। আচ্ছা, হ্যাঁ। তো আমাদের একটা কৌতূহল ছিল যে এইবারও কি ওরকম কিছু হয়েছে। আমরা ফোন করেছি, বললো না ওরকম কিন্তু কিছু হয়নি, তবে একটা জিনিস যেটা গিয়ে দেখা গেছে, বাচ্চাটার যে খেলনা বল ছিল, গাড়ি ছিল, সেগুলোর সংখ্যাটা কিন্তু অনেকটাই কম, মানে বেশ কিছু খেলনা গাড়ি টাড়ি কিন্তু কমে গিয়েছে, খুঁজে আর পায়নি বাচ্চাটা খেলতে গিয়ে। তো বলছে খেলনা চোর কে হতে পারে বলতো বাড়ির ভিতরে, যে এসে ঢুকে, হ্যাঁ, যে এসে খেলনা নিয়ে নেবে। তো আমি তখন জিজ্ঞাসা করি যে আচ্ছা তোমাদের যে মাসি রয়েছে, মানে যিনি কাজ করতে আর কি মানা করে দিয়েছিলেন, সেই মাসি কি কিছু বলেছিলেন যে কেন কাজ করতে আসবে না বা কিছু? বলছে হ্যাঁ মাসি, ওই যে তোকে তখনই বলেছিল বাচ্চা ভূত রয়েছে বাড়িতে। মাসি সেই সময় বলেছিল এই বাড়িতে শুভ কিছু হয় না, বাচ্চা ভূত রয়েছে। এবার তখন আমার মনে একটা জিনিসের আর কি সম্ভাবনা এসেছিল, সেটা হচ্ছে যে তাহলে এই বাড়িতে কি কোনোভাবে কোনো বাচ্চা টাচ্চা মারা টারা গিয়েছিল এরা আসার আগে? এই যে ধরো বাচ্চাটা হঠাৎ করে দুরন্ত হয়ে যায়, বাচ্চাটার খেলনাগুলো এদিক ওদিক সরে যায়, বুঝে পাওয়া যায় না, বা আমাদের যে টিম মেম্বার 2বার দেখেছে। এবার এটা না মনে হচ্ছে যে কেউ একটা রয়েছে, আবার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে পরিষ্কার কিছু তো প্রমাণ নেই, কাকে আমরা কি বলবো। আবার ওই টিম মেম্বার আমাদের এরকমও দেখেছে ফেরার দিন একটা বাচ্চা মেয়ের অবয়ব, একটা যেন কেউ সরে গেল লাল ফ্রক পরে, বৌদিও এটা টের পেয়েছে। এদিকে ছেলেটা দুরন্ত হয়ে উঠছে, পুরো ব্যাপারটাই কিন্তু একটা ঘেটে রয়েছে, আমরা বুঝে উঠতে পারছি না এইরকম একটা জিনিস। তো আমার তখন মনে হলো যে দাদাদের একবার বলবো, ওই বাড়ির যে মাসি বলেছিল বাচ্চা ভূত রয়েছে, কেন কথাটা বলেছে, কিভাবে কোন বাচ্চা মরে গিয়ে ভূত হয়েছে, আদৌ কথাটা কতখানি সত্যি, এটা একবার যাচাই করার কথা। এটা জাস্ট আমি মনে মনে ভেবেছিলাম, বুঝতে পেরেছো তো, কিন্তু আমার বলা হয়নি। এবার এই যে ঘটনাটা আমি পুরোপুরি ক্রমপর্যায়ভাবে বলছি, এই ক্রমপর্যায়ভাবে বললেও এই ঘটনাগুলো ঘটার মধ্যে তো বেশ কিছু করে দিন চলে গিয়েছে, পরপর তো আর হয়নি, আমি এখানে সাজিয়ে বলছি আর কি। এবার প্রায় মাস 1.5 বাদে দাদার সাথে আবার কথা হয়েছে, দাদা ফোন করেছে,
বলছে এরকম আমাদের একজন টিম মেম্বার বলেছিল যে তাদের একটা এক্সট্রা ফ্ল্যাট রয়েছে, তো দাদা ওই কারণে ফোন করছে যে তোদের ফ্ল্যাটটা কি এখনও ফাঁকা রয়েছে, আমরা তাহলে ওখানে শিফট করব, এখানে আমি আর থাকতে পারছি না। তখন আমরা বললাম যে কি হয়েছে, বললো গিয়ে তোদেরকে বলছি আজকে স্টুডিওয় তোদের সাথে মিট করব। এবার আমরা যারা টিম মেম্বার আছি প্রত্যেকেই বিভিন্ন বিভিন্ন টিভি চ্যানেলের স্ক্রিপ্ট রাইটার, ঠিক আছে। তো আমাদের তো সকালবেলার দিকে ওই সব কাজই থাকে, আমরা অফিসে থাকি, তো তারপরে আমরা যখন যেরকম সময় পাই স্টুডিওতে এসে মিট করি। তো সেই দিন রাত্রিবেলাতে স্টুডিওতে মিট আপের একটা ব্যবস্থা করা হয়েছে। দাদা এসেছে, দাদা এসে যে ঘটনাটা বলছে সেটা মানে শুনে যথেষ্ট গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি বলি কি বলছে। দাদা বলছে যে রাতের দিকে, দাদা তো অ্যানিমেটার, আগেই বলেছি, কাজ টাজ করতে করতে রাত হয়ে যায়। এবার বেশ কিছুদিন রাত্রিবেলাতে দাদা একঘেয়ে কাজ করে যখন মাথাটা ঘেঁটে থাকে তখন একটু রিফ্রেশমেন্টের জন্য বাইরে হয়তো ছাদে যায় বা গেটের কাছটায় যায় সিগারেট টিগারেট খেতে, ঠিক আছে। পরপর 2 থেকে 3 দিন কি হচ্ছে, দাদা যখনই ছাদে গিয়েছে বা মেন গেটের ধারে গেছে বা সদর গেটের পাশে গেছে, দেখছে একজন দীর্ঘদেহী কাপালিক বা সাধু টাইপের, বুঝতে পেরেছো, অঘরীও আমরা বলতে পারি। তার পরনে ছাল টাইপের পরা, মাথায় হচ্ছে ওই রকম জটা চূড়ো আর কি, আর গলায় সাপ জড়ানো, আচ্ছা, আর কপালে হচ্ছে তোমার পুরো ছাই টাইপের ল্যাপা রয়েছে। এবার স্ট্রিট লাইট জ্বলে, তো দাদাদেরও লাইট মানে জ্বালিয়ে রাখে বাড়ি, ঠিক আছে। বলছে ওই রকম আলোতে আমি ওই রকম দীর্ঘদেহী একজন কাপালিক বা সাধক যাই বলি না কেন, ওই রকম একজনকে দেখতে পেয়েছি। প্রথম দিন আমি দেখেছি, কিছু বলিনি। এবার বলছে ওই কাপালিকের দৃষ্টিটা, আমরা বলি না সেন দৃষ্টি বা বক্র দৃষ্টি, মানে একদম বাঁকাভাবে তাকিয়ে থাকা, কিছুর ওপর নজর একদম ওত পেতে থাকা, এরকম ধরনের দৃষ্টিটা। বলছে প্রথম দিন আমি ওরকম ওনাকে দেখেছি, আমি কিছু বলিনি, কিন্তু পরপর 2 দিন 3 দিন আমি সেমভাবে দেখেছি। আমাদের বাড়ির দিকে রাত হলেই আমি কাজকর্ম সেরে যখন একটু উঠি এদিক ওদিক যাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য, তখনই তো ওনাকে মেনলি দেখতে পাই। দেখি আমাদের বাড়ির দিকেই তাকিয়ে রয়েছে শীতের রাতে একজন কাপালিক বা সাধু বা অঘরী যাই বলি না কেন, কেন একটা বাড়ির দিকে ওই রকমভাবে তাকিয়ে থাকবে বলো তো? বাড়ির বর্ডারের ভেতরে না বাইরে? বাইরে। এবং মানে তার গলায় আবার সাপও জড়ানো, যাই হোক। আর বলে যে ওই রকম সাপ দেখলেই তখন ওদের একটা ভয় লাগছিল। এমনিতেই খুব স্বাভাবিক, সাপ দেখলে আমরা সবাই প্রায় ভয় পাই, তার মধ্যে ওদের বাড়িতে ওরম একটা অসুবিধাও মানে হচ্ছিল কি, সাপ খণ্ড খণ্ড হয়ে মরে পড়ে থাকছিল। যাই হোক, বলছে আমি খুব ভয় পেয়ে যাই। আমি এরকম বেশ কিছুদিন এক নাগারে জিনিসটা দেখার পর ওনাকে ডাকি যে আপনার কি চাই, আপনি কিছু কি বলবেন, আমার বাড়ির দিকে এইভাবে চেয়ে রয়েছেন কেন। বলছে ওর দিক মানে দাদার দিকে জাস্ট এরকমভাবে তাকায়, তাকিয়ে নিমেষের মধ্যে বা পলকের মধ্যে উধাও হয়ে যায়। দাদা বলছে একদিন আমি ওনার মানে পিছু পিছু গেছি, ওনাকে ধাওয়া করেছি, কিন্তু আমি ধরতে পারিনি। বলছে না ওকে আমি দৌড়তে দেখলাম, না ওকে আমি কোথাও বসে থাকতে দেখলাম, না আমি কোথাও ওকে লুকিয়ে পড়তে দেখলাম। আমার আগে আগে যাচ্ছিল, আমি ওর পিছু পিছু যাচ্ছিলাম। মুহূর্তের মানে কিছুটা রাস্তা এগিয়েছি, মুহূর্তের মধ্যে দেখছি চোখের সামনে কোথাও নেই, চারিদিক পুরো হচ্ছে নিস্তব্ধ অন্ধকার। আমি চলে এসেছি। তো আমি বললাম যে দেখো তুমি কিন্তু এইরকমভাবে হঠাৎ করে পিছু ধাওয়া নাও করতে পারতে, কারণ কার কিরম ইন্টেনশন থাকে আমরা তো বুঝতে পারি না। তখন বলছে না এর সাথে আর একটা জিনিসও ঘটেছে কিন্তু ওই কদিনে। আমি বললাম কি জিনিস ঘটেছে? বললো যতবার আমি ওই তোমার একে দেখেছি, ওই অঘরী বা ওই সাধু জাতীয় ওই লোকটাকে দেখেছি, ততবার কিন্তু আমার ঘরের ভিতর থেকে মানে আওয়াজ এসেছে, মানে বৌদি আমাকে, মানে আমার বউ আর কি ডেকেছে আমাকে, শিগগিরই আসো, এসে দেখে যাও কি হয়েছে। এবার আমি যখন যতবার দৌড়ে গিয়েছি আমি দেখেছি আমার চোখের সামনে বাচ্চা ছেলেটা শান্ত, কিন্তু আমার বউ বলেছে, মানে বৌদি দাদাকে বলেছে যে কি করে বাচ্চা ছেলেটা ওই ছত্রি ধরে, আমি যেরকম দেখেছিলাম সেই ছত্রিটাকে কামড়ে কিরম একটা শেপটে হাঁটুটা মুড়ে হাত দুটোকে একদম পেঁচিয়ে দিয়ে ওরমভাবে নাকি ঝুলে থাকে। বৌদির ততবারই ঘুম ভেঙেছে, বিছানার পাশে দেখেছে নেই, এবং ওই ছেলেটা ওইভাবে সাঁটিয়ে ছত্রি ধরে ঝুলে রয়েছে। দাদা গিয়ে কিন্তু দেখতে পায়নি, ঠিক আছে। এবং এখানে একটা কাকতালীয়ভাবে সম্বন্ধ থাকছে, যতবারই ওই অঘরী বা সাধুকে দেখেছে দাদা বাইরে, ততবার ভেতরে ওই জিনিসটা হয়েছে। আচ্ছা আচ্ছা।
এবার এখান থেকে একটা জিনিস আমরা পুরো পরিষ্কার বুঝতে পারলাম যে ওই সাধু বা কিছুর সাথে বাচ্চা ছেলেটা কোনোভাবে আর কি কানেকশন একটা রয়েছে, বা কানেক্টেড হয়ে গিয়েছে। এবং গলায় ওই যে সাপ জড়ানো, ওটাও কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছিল যে এই বাড়ির ভেতরে যে সাপগুলো মরে পড়ে থাকে বা একটা সাপ যে পেঁচিয়েছিল গ্রিলের মধ্যে, ওটার সাথে কিছু সম্বন্ধ রয়েছে কিনা। কিন্তু এমন একটা ব্যাপার যে ব্যাপারটার কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো পয়েন্ট নেই বা কোনো সমাধান নেই, সব কিছু ধরেও ধরতে পারছি না, এরকম একটা। তো আমরা তখন দাদাকে বলি যে তুমি ওই ফ্ল্যাটে, মানে আমাদের যে টিম মেম্বারের একটা ফ্ল্যাট ছিল ফাঁকা, ওখানে শিফট করে যাও। দাদারা কিন্তু পরের দিন শিফট করে যায়, ঠিক আছে। কিন্তু কৌতূহল তো বড়ই সাংঘাতিক জিনিস, একবার যদি সৃষ্টি হয়ে যায় সেই কৌতূহল কিন্তু বাড়তেই থাকে। ট্রু। এইবার তোমাকে একটা আশ্চর্যের কথা বলি, দাদারা তো এই ফ্ল্যাটে শিফট হয়ে যায়। এই ফ্ল্যাটে এসে বাচ্চাটা কিন্তু পুরোটাই নর্মাল, না ও ছত্রি ধরে ঝোলে, না মাকে আঘাত করে, না দুরন্ত পানা করে, কিচ্ছু করে না। কিন্তু যখন শিফট করতে কোনো বাধা পায়নি? না, স্মুথলি আমাদের তো বলেনি কিছু, শিফট করতে কোনো বাধা পাইনি। এবং বাচ্চাটাকে তখন চোখের দেখা দেখে না আমরা অবাক হয়ে যেতাম যে এই বাচ্চাটা গিয়ে কি ওই সময় আমরা দেখেছি যে চায়ের ট্রে উল্টে দিয়েছিল, বাবাকে মারলো ধরলো, মানে পুরো পার্থক্য, মানে বিশাল ফারাক দুটোর মধ্যে আর কি, দুটো বাড়ির ভিতরে। এবার বলি যে ফ্ল্যাটে উঠেছিল সেই ফ্ল্যাটে কিন্তু ঠাকুর দেবতার ছবি আগে থেকেই মানে তোমার টাঙানো ছিল, সুন্দরভাবে পুজোও হয়েছিল, মানে ওই টিম মেম্বার করেই ছিল। তো ওদের কিন্তু ওরা নিজেরা বলছে এই বাড়িতে এসে আমরা বেঁচেছি। ওই বাড়িতে যেন একটা গুমোট মনে হতো, কেউ যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বিশেষ করে কোনো বাচ্চা বারবার করে এটা বৌদি বলতো আর কি, ঠিক আছে। এবার অঘরি দেখা পেয়ে গেছে দাদা, বৌদি ওদিকে বাচ্চার একটা উপস্থিতিও মানে অনুভব করেছে। আর কৌতূহল তো বললাম একটা সাংঘাতিক জিনিস, তার সাথে রয়েছি আমাদের টিম, তার মানে কৌতূহলের একদম পর্যায়টা ভাবো উচ্চ লেভেলে চলে গেছে, ঠিক আছে। তো এইবার আমি বললাম যে যদি দাদা আর কি তোমার কোনো প্রবলেম না থাকে, তোমাদের তো ওই বাড়ির এগ্রিমেন্ট করা, অনেকটা ভাড়া দেয়া তোমাদের অ্যাডভান্স, তো ওই অ্যাডভান্সের টাকাটাও তো খুব সম্ভবত ফেরত পাবে না, কারণ এই সময় চলে এসেছো, একটা এগ্রিমেন্ট থাকে, ফেরত পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কিন্তু আমি বললাম যে টাকাটা তো তোমাকে ইনভেস্ট করতেই হয়েছে, তো ওই বাড়ির ভিতরে কি রহস্য রয়েছে সেটা যদি একবার, তোমার যদি কোনো না প্রবলেম থাকে, আমরা কি একবার দেখতে পারি, মানে একবার জাস্ট জিজ্ঞাসাবাদ করে। বলছে কিভাবে জিজ্ঞাসাবাদ করবি? আমি বললাম খুব সিম্পল, আমরা যদি ওই ধরো কাজের লোকটি যে বুড়ি মাসি আর কি, যে বলেছিল বাচ্চা ভূত থাকে, ওনার কাছেই যদি আমরা যাই, গিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি, তাহলে তো কিছু একটা ক্লু আমরা পাবোই। তো আমরা যাই, তারপর দাদা বৌদির সম্মতি নিয়ে আমরা মাসির সাথে গিয়ে কথা বলি, ঠিক আছে। আমরা প্রত্যেকেই মানে পুরো টিমটাই গেছিলাম, দাদা বৌদি কিন্তু কেউ যায়নি। ওরে বাবা, মাসির সাথে কথা বলতে গেছি, মাসির ওই বাড়ির নাম শুনে কি গালাগালি কি বলবো। যাই হোক, তো মাসিকে আমরা শান্তটান্ত করলাম। মাসি প্রথমে কিছুতেই মুখ খুলতে চাইছিল না, বহু কষ্টে ওনার মুখ খোলানো হয়েছে। মাসিকে আমরা প্রথমেই জিজ্ঞাসা করি যে আপনি ওই বাড়ি সম্পর্কে কি জানেন, কেন কাজ করতে চান না? আপনি তো এরকম অমুক আপনার সাথে যোগাযোগ করেছিল, আপনি কাজ করতে চাননি। তো মাসি বলে ওখানে তো আবার মাসি সেম আমাদেরকেও এক কথা বলে, বাচ্চা ভূত রয়েছে। তো আমি বললাম ওই বাড়িতে কি কোনো বাচ্চা মারা গিয়েছিল যে পরে প্রেত হয়ে ঘুরে বেড়ায়? বললো হ্যাঁ মারা তো গিয়েছিল, এটা আমি জানি, কিন্তু কার বাচ্চা কিভাবে মারা গিয়েছিল সেসব আমি জানি না। আর আমি কিন্তু চোখে কখনো দেখিনি সেই বাচ্চা ভূতটাকে, কিন্তু ওখানে আগে যারা থেকেছে আশেপাশে অনেকেই ফিল করেছে যে ওখানে একজন বাচ্চার প্রেত আছে, বা মানে উনি বলছেন বাচ্চা ভূত আছে আর কি। তো আমরা জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে এই বাড়ি সম্পর্কে ডিটেলসে কার কাছে গেলে জানা যাবে? বললো মালিকের কাছে জিজ্ঞাসা করবেন। এবার মালিক কিন্তু এর মধ্যে একটা জিনিস ঘটেছিল, এত কিছু ঘটে যাওয়ার পরে মালিককে কিন্তু ফোন করেছিল অ্যানিমেটার দাদা। মালিক কিন্তু বলেছে যে আপনাদের ইচ্ছা হলে আপনারা থাকবেন, না হলে না থাকবেন, আমার কিছু এখানে বলার নেই, আপনাদের উপর নির্ভর করছে। সে মুখও খোলেনি, আবার কিন্তু ডিনাইও করেনি যে ওখানে কিছু নেই বলে, পুরোপুরি একটা নিউট্রাল পজিশনে রয়ে গেছে, নিরপেক্ষভাবে, হ্যাঁ নিরপেক্ষভাবে কথা বলে বেরিয়ে গেছে। এবারে বুড়ি মাসিও বলছে মালিকের সাথে কথা বলুন, সে সব বলতে পারবে, কিন্তু মালিক তো কিছুই বলবে না, আমরা জানি আগে থেকে। এইবার হঠাৎ করে
আমার ওই টিম মেম্বারই বলেছে যে আচ্ছা এখানে কি কোনো অঘরী বা আপনার কাপালিক জাতীয় কেউ আছে যে গলায় সাপ জড়িয়ে ঘোরে দীর্ঘদেহী বলছে। এবার মাসি যখনই ওর মুখ থেকে এই কথাটা শুনেছে, মাসি পুরো অবাক হয়ে গিয়েছে এবং ভয়ও পেয়ে গেছে, চোখে মুখে পুরো ভয়ের ছাপ স্পষ্ট। মাসি বলছে তোমরা ভবা পাগলাকে দেখেছো, ভবার ভূত তোমরা দেখেছো? এবার আমরা একটু চমকে গেছি যে যাকে মানে দীর্ঘদেহী যে সর্পওয়ালা বা যার গলায় সাপ জড়ানো থাকে সেও ভূত, দাদা যাকে দেখেছে। মানে একে তো বাড়ির ভিতরে ওরকম একটা ভুতুরে পরিবেশ, তার মধ্যে যাকে দেখেছে সে অঘরী বা সাধু সত্যিকারের নয়, সে ভূত মাসির কথা অনুযায়ী, প্রেত। হ্যাঁ, তো আমরা বলছি সে ভূত বা প্রেত? বলছে হ্যাঁ ও তো ভবার ভূত, আমার বরকে দেখা দেয়, আমার বরের বন্ধু ছিল। ভাবো এইখানে আবার ওর বর চলে এলো, বরের বন্ধুকে বরের বন্ধু ছিল, বরকে এখনো সে দেখা দেয়, ওই অঘরী বা সাধু আর কি। তো আমরা বললাম যে তোমার বরের সাথে কিভাবে কথা বলা যাবে, তাকে কোথায় পাবো? তো মাসি জানাচ্ছে আমার বরের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়, একটা ঠাকুরের নাম বলল অমুক চাতালে যাও, সেখানে বরকে পাবে, কিন্তু খুব সাবধান, ও কিন্তু মাতাল, সহজে মুখ খোলে না। তো বুঝতে পারছো তো মাতালকে মুখ খোলানোর জন্য তোমাদের কি করতে হবে। মাসি কিন্তু এইটুকুনি বলে দিল। তো আমরা চলে এলাম। তো আমরা ডিসাইড করলাম যে এত দূর যখন এগিয়েছি তখন এটা শেষ অবধি জানতেই হবে যে কেসটা কি। তো আমরা মাতালকে মুখ খোলানোর জন্য যেটা দরকার বাংলা কিছু ব্যবস্থা করলাম, বাংলা তরলের আর কি যদি ভালোভাবে বলি। তো ওনার কাছে গিয়ে যখন ওটা অফার করলাম, তো উনি মানে প্রথমে তো গাইগুই করছিল, কিছু বলবে না। তো তারপরে উনি আমাদের সাথে কথা বলতে রাজি হলেন। তো আমরা জিজ্ঞাসা করলাম যে ভবা পাগলা কে? তো তখন ওনার মুখটা না বিশাল বড় হয়ে গেল। বললো ভবা তো আমার বন্ধু ছিল, তোমরা কি করে জানলে? ও তো মরে ভূত হয়ে গিয়েছে, আত্মহত্যা করেছে। তবে আমি জানি ও আত্মহত্যা করেনি, ওকে মেরে ফেলা হয়েছে। এক নাগাড়ে এতগুলো কথা কিন্তু বললো পরপর। তো এবার আমরা জিজ্ঞাসা করলাম যে আপনার বন্ধুর ব্যাপারে যদি একটু কিছু বলেন তাহলে খুব ভালো হয়, কারণ আমাদেরই মধ্যে একজন তাকে দেখতে পেয়েছে বেশ কয়েকবার, তার গলায় সাপ জড়ানো, পুরো যেরকমভাবে ডেসক্রিপশনটা আমরা শুনেছিলাম সেটাই ওনাকে বললাম। বললো ভবা আমার খুব ভালো বন্ধু ছিল, ভবার নজর ছিল অমুক বাড়ির ওপর। এবার শুনলে চমকে যাবে, অমুক বাড়ি বলতে সেই বাড়িটায় যে বাড়িটায় কিছুদিন আগে অবধি অ্যানিমেটার দাদারা ছিল। ঠিক আছে, এখানে একটা জট খুলল যে তার মানে ওই অঘরী বা সাধু বাবার নজর আছে ওই বাড়িটার ওপর, যার ফলে সে মৃত্যুর পরেও ওই বাড়িটার দিকে চেয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা জিজ্ঞাসা করলাম যে সে মারা যায় কিভাবে, পাগলাই বা হলো কিভাবে। এইবার ওই বুড়ি মাসির যে বর আর কি, অ্যাকচুয়ালি ওনার নাম শিবু মাতাল বলে সবাই আর কি মোটামুটি চেনে জানে। এবার আমি প্রথমেই তোমাকে পডকাস্টের বলেছিলাম যে ঘটনাটা দুটো অধ্যায় বা ফেজে আমি বলবো। এবার সেকেন্ড ফেজে আমি ঢুকছি, মানে যেটাই আমরা শুনছি আর কি। 1978-79 ঘটনা উনি বলা শুরু করেছেন, বুড়িমাসির বর শিবু মাতাল বলে ভবা পাগলা, মানে ও তখনও পাগলা ছিল না যখন ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। ওর নাম ছিল অ্যাকচুয়ালি ভবেশ। ঠিক আছে, সবাই ওকে ভবা বলে ডাকতো। বলছে ভবা মরেছে ওই বাড়ির, মানে অমুক বাড়ির, যে বাড়িটার কথা আর কি বলছিলাম আগের ফেজে, সেই বাড়ির ছোট বউয়ের জন্য ছোট বউ ডাইনি ছিল। ঠিক আছে, তো এইখানে ডাইনি ছিল হ্যাঁ। বললো ও ওই বাড়ির ছোট বউকে ভালোবেসে ওই ডাইনিটা তাও ভবাকে রেহাই দেয়নি, ভবাকে ও মেরেছে। ও তো তন্ত্রমন্ত্র এইভাবে পরিষ্কার উচ্চারণ করতে পারেনি ওই শিবু মাতাল, সে বলছে তন্তর করে মেরে দিয়েছে ভবাকে। আমি জানি ভবা এমনি মরেনি, ভবার সমস্ত বেদেদের সাথে তোমার সখ্যতা ছিল। ঠিক আছে, বেদেদের কাছে যেত, বেদেদের কাছে গিয়ে অনেক কিছু ওরকম মন্ত্রতন্ত্র ওইসব শিখেছিল, সাপ পোষা শিখেছিল, সাপকে কিভাবে বাগে আনা যায়, বশীভূত করা যায়, এইসব নাকি ট্যাকটিক্সগুলো ভবা শিখে নিয়েছিল। ঠিক আছে, এবার এর পিছনে রিজন কী ছিল সেটা কিন্তু ওই শিবু মাতাল আমাদেরকে বলতে পারেনি। এবার আমরা প্রশ্ন করলাম যে আপনি কি করে জানছেন যে ওই বাড়ির বউ ডাইনি ছিল?
এবং ওর সাথেই যে ভবার একটা কানেকশন ছিল, বলছে ভবা তো আমাকে এসে শেয়ার করতো সব কিছু, আমাকে এসে সব খুলে বলতো, কারণ আমরা প্রাণের বন্ধু ছিলাম। এছাড়াও ভবার ব্যাপারে বিস্তারিতভাবে ওর বোনও জানে সব কিছু। আমরা দুজনই ছিলাম যারা এই ভবার ব্যাপারে সমস্ত কিছু জানতে পেরেছি, ঠিক আছে। এবার আমরা বললাম যে আর ডাইনির ব্যাপারটা আপনি কি করে বলছেন? বলছে ওই বাড়ির ছোট ছেলেই তো বউটাকে মারতে মারতে বার করে দিয়েছিল, দিয়ে ভরা বাজারের সামনে এসে বলেছিল মানে আমার বউ তন্ত্রমন্ত্র করে, আমাকে মেরে ফেলার ছক কষছে, আমার বউ ভালো নয়, ও একটা ডাইনি। তো এইখান থেকে আমরা তিনটে জিনিস একদম মানে পরিষ্কার বুঝতে পারলাম। একটা হচ্ছে ওই যে মানে দাদা যাকে দেখেছিল অঘরী বা সাধক, সে আদৌ জীবিত নয়, সে প্রেত। দ্বিতীয়ত ওই বাড়ির সাথে মানে ওই বউয়ের সাথে এমন কিছু একটা কানেকশন তার হয়ে গিয়েছে, যার ফলে সে মারা যাওয়ার পরও কিন্তু ওই বাড়ির মানে মোহ বা মায়াটা ছাড়তে পারেনি, এখনও সে ওখানে ভবা পাগলা, এখনও সে ওখানে আসে। তৃতীয়ত ওই ভবা পাগলার সাথে এবার বাচ্চার কিছু একটা সম্পর্ক রয়েছে, যেটার জট আমরা তখনও অবধি খুলতে পারিনি। এবার আমাদের কোথায় যেতে হবে? এবার ওই যে শিবু মাতাল বলে দিল যে ভবার ব্যাপারে আমরা দুজনই জানতাম বিস্তারিতভাবে, এক আমি আর একটা হচ্ছে ওর বোন। তাহলে আমাদের এবারে ভবার বোনের কাছে যেতে হবে। আমরা কিন্তু যাইও, একদিন দেখে আমরা ভবার বোনের বাড়িতেও যাই। সে বোনও কিছুতেই মুখ খুলবে না, সেই বোনও ওই বাড়ি সম্পর্কে গালিগালাজ, যেটুকুনি আমি বুঝতে পারলাম যে ওই বাড়ি সম্পর্কে সবারই একটা তিক্ত মনোভাব ছিল, সবাই গালাগালি করে। তার মানে ওই বাড়িতে ওই সময় যারা থাকতো তারা কিন্তু তার মানে ভালো লোক ছিল না, খুব একটা ভালো পরিবার ছিল না। আর খুব স্বাভাবিকও, দেখো একটা পরিবারের জন্য একটা মানুষ, সুস্থ সবল মানুষ তন্ত্রমন্ত্র শিখেছে, সাপকে বাগে আনা শিখেছে, তারপর পাগলও হয়ে গেছে। আবার শোনা যাচ্ছে ওই বাড়ির বউই নাকি ওকে মেরেছে। তাহলে মানে ব্যাপারটা কতটা একটা জটিল দিকে গিয়েছে। তো বোনের সাথে কথা বলে যেটুকুনি আমরা মানে একটা পুরো কাহিনী শুনলাম, যেটা আমি আবার বলবো, সেটা হচ্ছে যে এই ভবা ওই বাড়ির যে বউ, ছোট বউ, যাকে ডাইনি বলে আর কি আখ্যা দিয়েছিল শিবু মাতাল, সেই ছোট বউকে ভালোবাসতো বিয়ের আগে থেকেই। নাম ছিল তার উষা, ঠিক আছে। এবার উষাকে অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু উষা না বড্ড লোভী টাইপের ছিল, ঠিক আছে। মানে ভবাকেও ইউজও করতো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, কিন্তু ভবার সাথে কোনোদিন ঘর বাঁধতে চায়নি। কি স্বার্থ ছিল, কি স্বার্থ চরিতার্থ সেটা আমরা জানি না, কিন্তু নিশ্চয়ই কিছু কাজ তো করিয়েইছে, না হলে ভবার বোন কেন বলবে যে দাদাকে অনেকভাবে আর কি নিজের কাজে লাগাতো, কিন্তু দাদার সাথে কোনোদিন ঘর বাঁধতে চায়নি। কিন্তু মনে মনে ওর অন্যই ইন্টেনশন ছিল যে একটা ভালো ধনী পরিবারে আমার বিয়ে হবে, আমি সেখানে সচ্ছলভাবে থাকতে পারবো, ঠিক আছে। তো ভবাকে কিন্তু প্রচুর ওই শিবু মাতাল ভবার বোন বুঝিয়েছিল যে দাদা তুই ওর সাথে মিশিস না, উষার সাথে মিশিস না, খুব একটা সুবিধার মেয়ে বলে তো মনে হচ্ছে না। কিন্তু ভবা কিন্তু সেটা শোনেনি। ভবা কিন্তু জান প্রাণ দিয়ে উষার সাথে মিশতো। উষার বিয়ে হয়ে যায়। কোথায় বিয়ে হয় না, অ্যানিমেটার দাদারা যে বাড়িতে, মানে অমুক বাড়ি বলেই আমি বলছি, সেই বাড়ির ছোট ছেলের সাথে বিয়ে হয়। ছোট ছেলের নাম ছিল মোহন। এবার কি বলি, ওই পরিবারে যারা নাকি ওই সময় বাস করতো, মানে মোহনের দাদা, মোহনের মা, প্রত্যেকেই বেশ আধুনিক ছিল, উচ্চশিক্ষিত ছিল, এবং এই উচ্চশিক্ষিত হওয়ার জন্য আর হ্যাঁ প্রত্যেকেই দেখতে নাকি খুব ভালো ছিল, সুশ্রী ছিল। তো তার জন্য একটা অহংবোধ ছিল প্রত্যেকের ভিতরে ভিতরে। এবার উষার অবস্থা খুব একটা ভালো ছিল না। উষা যে ঘর থেকে এই বাড়ির বউ হয়ে এসেছিল, খুব স্বাভাবিকভাবেই তাই মোহনরা উষার ওপর নানাভাবে অত্যাচার চালাতো, কথায় কথায় ঠুকতো, বুঝিয়ে দিত যে তুমি আমাদের ক্যাটাগরির মধ্যে পড়ছো না, অথচ বিয়ে কিন্তু করেছিল, ঠিক আছে। খুব সম্ভবত আমার যেটা মনে হয়, মোহন উষাকে বিয়ে করেছিল ওই সহজ সরল মেয়ে বলেই হয়তো বিয়েটা করেছিল, যে খুব একটা কিছুতে আপত্তি জানাবে না, যা বলবো তাই করবে, মানে অনেকটা ঠিকে ঝিয়ের মতোই কিন্তু রাখতো, ঠিক আছে। বিয়ের পরেও ভবার কিন্তু উষার ওপর থেকে মায়া কাটেনি। আর উষা বিয়ের পরে গিয়ে বুঝলো মোহনের উষার প্রতি একদমই মন নেই, উল্টে ও সেই বাড়িতে অত্যাচারিত হচ্ছে প্রত্যেকটা পদে পদে। উষা যখন ছাদে যেত, ভবা কিন্তু এসে দাঁড়াতো গাছের গোড়াতে, মানে গাছের পাশে নয়, ল্যাম্পপোস্টের আড়ালে।
একটা কিন্তু কানেকশন ধীরে ধীরে গড়ে উঠেছিল। হয়তো সেটা খুব বেশি ঘনিষ্ঠভাবে কিছু হয়নি, কিন্তু ধীরে ধীরে কিন্তু উষার মনও মজতে শুরু করেছিল। আগেও জাস্ট ইউজ করতো, কিন্তু এখন কিন্তু মন মজতে শুরু করেছিল। মোহন কিন্তু এটা টের পায়। মোহন উষাকে কিছু বলেনি, ভবাকে ধরে নিয়ে গিয়ে বলছে এক বাজার ভর্তি লোকের সামনে প্রচণ্ড মার মেরেছিল, এমন মার মেরেছে জামা কাপড় প্রায় ছিঁড়ে খুঁড়ে খোলার মতো অবস্থা, ঠিক আছে? সেই সময় হুমকি দিয়ে বলেছিল, আমার বউয়ের দিকে যদি দেখি আবার তুই তাকাচ্ছিস বা নজর দিচ্ছিস, তোকে কিন্তু জ্যান্ত পুঁতে ফেলবো। এই কথাটা কিন্তু ভবার ভীষণভাবে ইগোতে লেগে গেছিল। ভবা এটাই বলেছিল শিবু মাতালের কাছে আর বোনের কাছে, যে নিজে তো বউয়ের ওপর অত্যাচার করিস, এদিকে আমি তো কিছু করিই নি, আমি তো জাস্ট ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকি, আমাকে তুই এত বাজে বাজে কথা বলবি, আমাকে ভরা বাজারের সামনে তুই এরকমভাবে অপমান করবি, জ্যান্ত পুঁতে ফেলবে, এত সাহস, আমি ওকে ছাড়বো? এইরকম জিনিসপত্র কিন্তু হয়েছে, ঠিক আছে? ভবা এবার প্রতিশোধ নেয়ার জন্য ধীরে ধীরে বেদের সাথে মিশতে শুরু করে, বেদেদের সাথে। আচ্ছা আচ্ছা, ওটা টার্নিং পয়েন্ট। ইয়েস, তন্ত্রমন্ত্র শিখছে, সাপকে বশে আনাও শিখছে। ইনফ্যাক্ট ভবার বোন জানাচ্ছে ওই মাসিটা যে ভবা সাপও পুষতে শুরু করেছিল, বাড়িতে সাপ থাকতো ভবার, ঠিক আছে? বিষধর সাপও থাকতো, আবার বিষ ছাড়া সাপও হয়তো থাকতো। মোটামুটি 2টো সাপ ভবার বাড়িতে থাকতোই, ভবার ঘরে, যেটা সবসময় ভবা গলায় জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, আয়দার না হলে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে। ওই সাপ দুজন কিন্তু ভবার তখন সঙ্গী হয়ে গিয়েছিল। ভবার ঘর থেকে তন্ত্রমন্ত্রের নানা ধরনের জিনিসপত্র পাওয়া যেত, যেটা কিন্তু ভবার বোন বা ওই শিবু মাতাল বারবার বারণ করতো যে তুই এইসব করিস না, কিন্তু জীবনটা যে কোনোভাবে যে কোনো সময় ঝুঁকির দিকে চলে যেতে পারে, তোর প্রাণহানি হতে পারে। কিন্তু ভবার ইগোতে যে হার্ট হয়ে গিয়েছে, ভবা তো মোহনের কাছ থেকে বাজে রকমের আর কি শুনেছে, কথাবার্তা শুনেছে। তো ভবার মনে মনে এটাই ছিল যে ভবা শেয়ারও করতো বোনের সাথে শিবু মাতালকে, যে ও আমাকে এত বড় অপমান করেছে, আমি তোকে বাঁচিয়ে রাখবই না। এর মধ্যে আগেও বলেছি, ঘটনাগুলো হয়তো আমি পরপর সাজিয়ে বলছি, কিন্তু এই যে ক্রমপর্যায়ে ঘটনাগুলো ঘটেছে, এর মধ্যে কিন্তু অনেকটা সময় বয়ে যাচ্ছিল, ঠিক আছে? এর মধ্যে কিন্তু উষার একটা ছোট্ট মেয়ে হয়। উষার মেয়েটা কিন্তু সুশ্রী দেখতে হয়নি মোহনের পরিবারের মতো, যার ফলে মোহনও কিন্তু ভীষণভাবে তখন মেয়েটাকে নিয়েও খোঁটা দিতে শুরু করেছিল উষাকে। এমনকি নিজের মেয়ে বলে সেই পরিচয়টাও দিতে চাইতো না, উষাকে যাচ্ছে তাইভাবে অপমান করত, টর্চার করত। মেয়েটা কিন্তু অবহেলাই পেত, বাবার কাছ থেকে কোনোদিন আদর স্নেহ মায়া মমতা কিচ্ছু পায়নি, ঠিক আছে? একদিন এমন বাড়াবাড়ি হলো, উষাকে মেয়ে সমেত মারতে মারতে মোহন ঘর থেকে বার করে দিয়েছিল। সারা লোকজন পুরো জড়ো হয়ে গেছে। উষা কাঁদতে কাঁদতে মেয়েকে নিয়ে নিজের বাপের বাড়ি ফিরে আসে। এবার তুমি ভাবো, উষার শ্বশুর বাড়িতে এরকম একটা অত্যাচার, উষা ক্রমাগত ওখানে অত্যাচারিত হচ্ছে, তাড়িয়ে দিয়েছে উষাকে। উষা কিন্তু খুব দুর্বল, উষার একটা সাপোর্ট চাই। বাপের বাড়িও হয়তো সেই সময় অতটা সহযোগিতা করেনি। এই সময় উষাকে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু আবার ভবা পাগলা সিনে চলে এলো। ভবা পাগলা কিন্তু ততদিনে তন্ত্র মন্ত্র, সাপ পোষা, সাপকে বাগে আনা সব কিছু শিখে নিয়েছে, ঠিক আছে? উষার সাথে প্ল্যান করলো একটা ছক কষার, যে কিভাবে মোহনকে জব্দ করবে। মোহনকে জব্দ করা মানে কিন্তু মোহনকে প্রাণে মেরে ফেলা। আচ্ছা, মোহনরা কিন্তু আগেই বলেছি 2 ভাই ছিল। ওই বাড়িতে মোহন আর মোহনের মা তখন থাকতো, ঠিক আছে? আর মোহনের দাদা কিন্তু ওই বাড়িতে থাকতো না, ওকে? মোহনের দাদাই কিন্তু সম্প্রতিকালে আর কি মোহনের দাদার থেকেই কিন্তু এই অ্যানিমেটার দাদারা বাড়িটা ভাড়া নিয়েছিল, ঠিক আছে? এগ্রিমেন্ট কিন্তু ওই দাদার সাথেই হয়েছিল, মোহনের দাদার সাথে। মোহন পৃথিবীতে নেই। বলছি এবার কি হলো। এবার ব্যাপারটা, ভবার সাথে উষা কিন্তু ধীরে ধীরে ছক কষতে লাগলো কিভাবে মোহনকে জব্দ করবে। কারণ দুজনেরই তো মোহনের প্রতি বিশাল একটা রাগ, দুজনকেই মোহন অপমানিত করেছে। আর উষাকে তো যাচ্ছে তাই অত্যাচার করেইছে। ইভেন মেয়েটাকেও মেয়ের পরিচয় দেয় না নিজের মেয়ে বলে, ঠিক আছে? এটা কত বড় একটা অপমানের একটা নারীর কাছে। এর মধ্যে কি হলো, মোহনের মা ভীষণভাবে অসুস্থ হয়ে গেল। মোহনের দাদা
বোঝালো মোহনকে যে তুই উষাকে ফিরিয়ে আন, কারণ তাহলে তোর এক্ষেত্রে কি হবে, টাকা দিয়ে কোনো লোকটোক রাখতে হবে না, সমস্ত সেবা তোর বউই করবে, আরও নরম সরম গোছের মানুষ। আর আগেই বলেছি উষার মনে কিন্তু একটু লোভ লোভ টাইপের ছিল, যাতে ও সচ্ছলভাবে থাকতে পারে। তাই অত অত্যাচারিত হওয়ার পরেও কিন্তু ও ওই বাড়িতে ঠিক দাঁত কামড়ে পড়েছিল, কারণ দুবেলা দুমুঠো খেতে পড়তে তো পারতো, ভালো ভালো জামা কাপড়গুলো পেতো, এইগুলো তো হতো না। এবার ভাবো, উষা ভবা পাগলার সাথে মিশছে মোহনকে জব্দ করবে বলে। মোহন আবার প্ল্যান আটছে নিজের মাকে সেবা করার জন্য, উষাকে মানে নিজের বউ উষাকে যেন তেন প্রকারণ ছলে বলে এই বাড়িতে ফিরিয়ে আনি। মোহন যেইমাত্র উষাকে বোঝাতে শুরু করলো, সেই সময় তো আর ভবা পাগলা সামনে ছিল না। উষা কিন্তু সেই ফাঁদে পা দিল মোহনের, লোভী ছিল বলে আরও ফাঁদে পাটা দিল। ভাবলো যাই ওই বাড়িতে ফিরে যাই, মোহন ভালো হয়ে গেছে, এত ভালো ব্যবহার করছে, তার মানে সব ঠিক হয়ে যাবে, আমার মেয়েটা পিতৃ পরিচয় ভালোভাবে পাবে, বাবার আদর যত্ন পাবে। উষা ফিরে গেল মোহনের বাড়িতে। ফিরে যাওয়ার পরের দিন থেকেই শুরু হলো আবার অত্যাচার। উষা বুঝতে পারলো তার সাথে ছলনা করা হয়েছে, আদেও মোহন ভালোবেসে তাকে নিয়ে টিয়ে আসেনি, পুরোটাই হচ্ছে প্ল্যান। মায়ের সেবা শুশ্রূষা। ওদিকে ভবা নেশা করে বেদেদের সাথে মিশে টিশে এসে যখন শুনছে উষা ওকে না জানিয়েই মোহনের সাথে ফিরে গিয়েছে, ভবার তো মাথায় একদম মানে রাগ চড়ে গিয়েছে একদম। সমস্ত রাগ কিন্তু মোহনের উপর গিয়ে পড়ল ভবার, ঠিক আছে। ভবা ভাবলো মোহনকে কোনোভাবেই ছাড়া যাবে না, কারণ ওই মোহনই যত নষ্টের গোড়া, মোহনের জন্যেই সব কিছু হচ্ছে। এবার আগে বলেছি উষা যখন এই বাড়িতে ছিল বাপের বাড়িতে, তখন উষা আর ভবা একটা প্ল্যান করছিল মোহনকে কীভাবে জব্দ করবে। তাই উষা কিন্তু মোহন ওই বাড়িতে কোন ঘরে থাকে, কোন সময় বিশ্রাম নেয়, কোন ঘরের জানলা খুলে রেখে কি করে না করে, সমস্ত কিছু বিস্তারিতভাবে তথ্য দিয়ে দিয়েছিল, ঠিক আছে। ভবা এবার ঠিক করলো, মানে ভবা তো সব জানতো ইনফরমেশান, কোন ঘরে ওই বাড়ির মোহন থাকে না থাকে। ভবা ঠিক করলো সাপ দিয়ে, সাপের ছোবল খাইয়ে মোহনকে মারবো, তাহলে কারোর উপর সন্দেহটা যাবে না, কারণ সাপ তো যে কোনোভাবেই ঢুকতে পারে। উষা সমস্ত ঘরের ইনফরমেশন দিয়ে দিয়েছিল কোন সময় কি হয় না হয়। আর এটা 1978-79 সালের ঘটনা। মানুষ জানলা খুলে রেখেই বরাবর শুতো, ঠিক আছে। ভবা রাত্রিবেলায় ঘরের জানলা দিয়ে, উষা যে ঘরেরটা বলেছিল মোহন থাকে আর কি, কারণ উষার সাথে মোহনের যেহেতু খুব একটা ভালো সম্পর্ক ছিল না, তাই ওরা দুজন আলাদাই থাকতো, ওকে। ভবা রাত্রিবেলায় ওই যে ঘর বলে দিয়েছিল একতলা, সেই ঘরের সামনে এসে দেখলো যে ঘরের জানলা খোলা। উষা তার মানে ঠিকই ইনফরমেশন দিয়েছে, গলায় বিষধর সাপ জড়ানো ছিল। সাপটাকে খোলা জানলা দিয়ে ভেতরে ঢোকালো। দুর্ভাগ্যক্রমে যেটা বলতে যাচ্ছি সেটা তুমি ভাবতেও পারবে না কি হয়েছিল। সেদিন ঘরে মোহন ছিল না। মোহন আর উষার যে ছোট্ট একটা মেয়ে, সে বিছানায় শুয়েছিল, তাকে চাদর দিয়ে তার মা শুইয়ে রেখে গিয়েছিল। আর মোহন হয়তো কোনো কাজে টাজে ছিল, উষা ওদিকে কাজ করছিল। সাপটা গিয়ে মেয়েটাকে ছোবল মারে, আর মেয়েটা তো ছোট্ট মেয়েও কিছু বুঝেই উঠতে পারেনি, মা সদ্য ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিল, ঠিক আছে। উষা আর মোহন যখন মেয়েটাকে আবিষ্কার করে, তখন বিছানার চাদরের মধ্যে জড়ানো অবস্থায় মেয়েটা মরে কাঠ হয়ে পড়ে রয়েছে। হাসপাতালে নিয়ে গেছে, সমস্ত কিছু শেষ, কিছু করার নেই। এইবার আমরা জানি যে আমাদের ধর্মে বা এমনি অন্যান্য সব কিছু, মানে সব ধর্ম মিলিয়েই বলছি, যে 9 বছরের কম বয়সী বাচ্চাকে কিন্তু দাহ করা হয় না, তাদের মানে মাটির নিচে সমাধিস্থ করা হয়, ঠিক আছে, শায়িত করে। উষা আর মোহনের মেয়েকেও কিন্তু তাই করা হলো। উষার সেই সময় মাথায় কিছু ক্লিক করেনি, কিন্তু মেয়ের মৃত্যুর 1-2 দিনের মাথাতে ওদিকে মোহনের অত্যাচার চলছে। মোহনের তো কিছু যায় আসে না, কারণ মোহনের তো কোনো ভালোবাসা ছিল না মেয়েটার প্রতি। ভবা যখন শুনলো যে মেয়েটা মারা গিয়েছে, ভবা কিন্তু পুরোপুরি সাইড, ভবা আর সামনেই আসেনি, কারণ ভবা তো বুঝে গেছে আমি কি ভুলটাই না করেছি। ভবার একবার উষার সাথে কথা বলে নেওয়া উচিত ছিল, ব্যাপারটা কি হয়েছে ক্লিয়ার করা দরকার ছিল, সেটা না করে ও ঝোঁকের বসে সাপ ঢুকিয়ে দিল ঘরে। ভাবলো মোহন মরবে, তার বদলে মারা গেল ছোট্ট বাচ্চা মেয়েটা।
1-2 দিন পরে, বাচ্চা মেয়েটার মৃত্যুর 1-2 দিন পরে উষার মাথায় ক্লিক করলো যে ওই ঘরের জানলা খোলা থাকে এবং ওই ঘরে যে মোহন থাকে, এই ভেতরকার অন্দরমহলের খবরটা কেবলমাত্র ভবাই জানে, কারণ সে ভবার সাথে সমস্ত কিছু আগেই শেয়ার করেছিল, বাইরের বাকি কারুর তো জানার কথা না। আর দ্বিতীয়ত হাসপাতাল থেকে বলেছিল যে সাপ ছোবল মেরেছে সেটা অত্যন্ত বিষধর সাপ। এবার কেউ মানে ওদের ওই সময় তো আর সাপ ঘুরতো না বাড়িতে ওই আশেপাশে, তার মানে সাপটাকে ঢুকিয়েইছে কেউ ইচ্ছাকৃতভাবে। একমাত্র বিষধর সাপকে ঢোকানোর মধ্যে একজনই আছে, সে হচ্ছে ভবা। ওর সমস্ত রাগ একদম ভবার উপর গিয়ে পড়লো। এদিকে মোহনের অত্যাচার, যেটা একটু আগে বলছিলাম, ও ঠিক করলো, উষা ঠিক করলো আমি কাউকেই রাখবো না এই পৃথিবীতে, না মোহনকে রাখবো না ভবাকে রাখবো, কারণ আমার মেয়ে চলে গেছে। তো মোহনও আমাকে কোনোদিন স্বীকৃতি দেয়নি, আমার মেয়েকে স্বীকৃতি দেয়নি, ওদিকে ভবা আমার মেয়েটাকে মেরে দিল। সন্তানহারা একটা মায়ের যে মানে কি কাতর যন্ত্রণা তখন, মানে ও তো পুরো ঠিকই করে নিয়েছে, মোহনকেও রাখবে না ভবাকেও রাখবে না। কি করা যায়, কি করা যায়? আগে তো কোনোদিন তন্ত্রমন্ত্র করেনি, কারোর কাছে যায়ও নি, কিছুই জানে না সে রীতিনীতি। এবার সে ঠিক করে যে কোনো একজন বাবাজির কাছে এমনভাবে যাবে, সাহায্য চাইবে গিয়ে, সে যাতে কিছু তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে এদের দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। এমন একজন বাবা, সেই বাবার পরিচয় আমরা পাইনি, জানাও যায়নি। এমন একজন বাবার সাথে তার সাক্ষাৎ হয়, সে বলে যে তোমার তো মেয়ে মারা গিয়েছে সদ্য সদ্য, তুমি তোমার মেয়ের প্রেতাত্মাকেই বশীভূত করতে পারো। তো কারণ না মোহন তোমার মেয়েকে ভালোবেসেছে, ভবা ওদিকে তোমার মেয়েকে মেরেছে, তাহলে যে কন্যা সন্তানকে এরা তোমার থেকে কেড়ে নিয়েছে তার মারফতই তুমি এদের প্রাণ নিয়ে নাও। বুঝতে পারছো কতটা সাংঘাতিক মানে সাংঘাতিক একটা কথা বলে দিল। এক্স্যাক্টলি। এবার উষা তো কিছুই জানে না কিভাবে রীতিনীতি করতে হবে না করতে হবে। উষা এবার আমি এটাও বলবো যে কি করে উষার কথাগুলো আমি জানছি, সেটাও পরে বলছি আমি। উষা এবারে সেই বাবার সাথে গেল, গিয়ে সদ্য শায়িত, কদিন আগে তার যে মেয়ে মারা গিয়েছে সেই সদ্য শায়িত সমাধিটা আর কি খুলে বা কবরটা খুঁড়ে, যেটুকুনি জানি আমরা যে ওই বাচ্চাটার আর কি কলজে, মস্তিষ্কের কিছু অংশ, হাড়, পা হাতের কিছু হাড়টার নিয়ে বাবা তাকে পুরো শিখিয়ে দিল যে কিভাবে আসন করতে হবে। একটা ঘড়া নিল, ঘড়ার মধ্যে একটা লাল কাপড় বাঁধলো, দিয়ে আসনে বসলো। এইবারে বলি যে উষার এই যে বিস্তারিত জায়গাটা, এটা আমি কিভাবে জানছি এটা বলছি। উষা যখন এই ধরনের রীতিনীতিতে ব্যস্ত ছিল, নিজের মেয়ের প্রেতকে বশীভূত করার যে রীতিনীতিতে ব্যস্ত ছিল, এটা তো মনে হয় আমার, তুমি বলতে পারবে, বেশ কিছুদিন মনে হয় লাগাতার করে যেতে হয়, তাই তো? একটা সময় লাগে, আর যে কেউ পারে না। এবার এই যে বেশ কিছুদিন বলছি, মানে অনেক দিন ধরে যে ওই প্রক্রিয়াতে লিপ্ত রয়েছে, রপ্ত করছে প্রক্রিয়াটা বলা ভালো। মোহনের তো একটা সন্দেহ মনে হচ্ছে যে কি করছে, আগের মতো তো আমার সাথে ঝগড়া করছে না, কিছু না, কাঁদছে না মেয়ের শোকে, কি করছে সারাদিন ঘরের দরজা বন্ধ করে? এই করতে করতে কিন্তু বেশ কিছুদিন চলে যায়। বাড়িতেই করছিল হয়তো, ঠিক আছে, বেশ কিছুদিন চলে যায়। এর মাঝে একদিন বাচ্চা মেয়েটির প্রেত সামনে আসে, ঠিক আছে? উষার কাছে সেই বাচ্চা মেয়েটির প্রেত হয়তো তার মেয়ে, মৃত মেয়ে, কিন্তু মৃত মেয়েটির কাছে উষা কিন্তু তার মালকিন। কারণ আমরা জানি মৃত বাচ্চার আত্মাকে যদি বশীভূত করা হয় তাহলে সে কাচ্চা কালুয়া হিসাবেই রূপান্তরিত হয়। নট নেসেসারি সব জায়গায়, বাট হ্যাঁ, যেটুকুনি আমার জানা আর কি। এবং আমি খুব যদি ভুল না জানি, সে খুব চঞ্চল প্রকৃতির হয় এবং সবসময় হুকুমের জন্য বসে থাকে। তাহলে উষা ওই মৃত মেয়েটির প্রেতের কাছে মালকিন হয়ে যাচ্ছে এবং মৃত মেয়ের প্রেতটি কি চাইছে যে উষা তাকে কিছু অর্ডার করুক, নির্দেশ দিক, হুকুম দিক। এবার বলি, বাচ্চা মেয়েটির প্রেত যখন বাড়িতে আবির্ভূত হয় তখন কিন্তু মোহন নানা দিক থেকে টের পায়। যেমন মোহন যখন কাজ করত তখন মোহন হঠাৎ করে দেখলো যে কোনো লাল ফ্রক পরা একটা বিভৎস মুখ, বিভৎস ভয়ালো মুখের বাচ্চা মেয়ে, কিন্তু সে প্রেত,
হঠাৎ করে সামনে হাজির হয়েছে, কখনো কখনো হাত বাড়িয়ে বল দিয়ে বলছে বাবা আমার সাথে খেলবে না, মানে বীভৎস একটা ভয়ের ব্যাপার, ঠিক আছে। মোহন সোজা যায় উষার কাছে যে তুমি কি করেছো, কারণ ওই মেয়ে তো ফিরে ফিরে আসছে। এবার একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমার টিম মেম্বারও কিন্তু এক ঝলক হলেও একটা লাল ফ্রক পরা বাচ্চা মেয়েকে দেখেছিল ছাদের উপরে, আর মোহনও কিন্তু দেখেছে লাল ফ্রক পরাই একটা বিভৎস ভয়ালো মুখের বাচ্চার অবয়ব বা প্রেতাত্মা। মোহন যখন উষাকে দোষারোপ করতে থাকে, চার্জ করতে থাকে, তখন উষা মারাত্মকভাবে একটা বিভৎস হাসি হাসে, যেন মনে হচ্ছে উষা ওর ভিতরে নেই, উষা যেন একটা বিশাল পৈশাচিক কিছু কাজ করে ফেলেছে বা প্রতিশোধ নিতে যাচ্ছে, ঠিক আছে। উষা বলে তুমি আমাকে তুমি আমাকে যা ইচ্ছা করে নাও, আমাকে কেউ আটকাতে পারবে না, তোমার বিনাশ কিন্তু হবেই। এবারও কি করছে, মোহন সেই উষাকে টানতে টানতে বাজারের সামনে নিয়ে আসছে এবং পুরো এক বাজার ভর্তি লোকের সামনে বলছে আমার বউ ডাইনি। সেই সময় কিন্তু শিবু মাতালও ছিল। এবার একটু মনে করে দেখো, শিবু মাতালও কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করেছিল, ওই বাড়ির ছোট বউ ডাইনি। মোহন বলছে যে আমার বউ ডাইনি, আমার বউ কিসব পুজো আচ্চা করে, প্রেত পোষে, ওর বাচ্চা মরা মেয়েটাকে নিয়ে এসেছে, সে এখন ভূত হয়ে আমাকে মারতে চাইছে, আমার সামনে আসছে তার বিভৎস রকমের রূপ, সে আমার সাথে খেলতে চাইছে। এবার একটু আগে মনে করে দেখো, আমি বলেছিলাম যে মোহনের কথাগুলো আমি কি করে জানছি সেটা আমি বলতে পারবো, এইভাবেই আমি জানতে পেরেছি, কারণ শিবু মাতাল তো জানতো এই ব্যাপারটা যে কি মোহন বলেছে না বলেছে, উষা কি রীতিনীতি করছে না করছে, তো এই জিনিসটা কিন্তু এইখান থেকেই আমি জানতে পেরেছিলাম। অলরেডি মোহন কিন্তু সবার প্রকাশ্যে নিয়ে চলে আসে, উষা যে অলরেডি তখন একটা তন্ত্রমন্ত্রর প্রক্রিয়ার মধ্যে দিয়ে রয়েছে, ঠিক আছে। সেই যে উষা অপমানিত হয়, সেই যে উষা একটা পৈশাচিক হাসি হেসে চলে যায়, তারপর কিন্তু উষাকে দেখতে পাওয়া যায়নি। আচ্ছা, তবে এখানেই ঘটনা শেষ নয়, কাচ্চা কালুয়া রূপে বা বাচ্চা মেয়েটির প্রেত তো ফিরে এসেছে। সে মোহনকে যেরকম ভয় দেখাচ্ছে সেরকম তো ভবাকেও ওদিকে ছাড়বে না কোনোভাবেই, কারণ সে তো হুকুমের দাস, হুকুম পেয়েই গিয়েছে। আর তার মালকিন ছিল কিন্তু উষা। উষা ঠিকই করে রেখেছিল দুজনের কাউকেই পৃথিবীতে থাকতে দেবে না, মানে নিজের মাই নিজের সন্তানকে কাচ্চা কালুয়া বানিয়েছে, একদমই তাই। এবার উষা পৈশাচিক হাসি হেসে এটা বুঝিয়েই দিয়েছিল যে বিনাশ তোমাদের হবেই, তোমার বিনাশ হবে, ওদিকে ভবারও বিনাশ হবে, সে ছেড়ে কথা বলবে না। মোহন যেরকম ভয় পেতে শুরু করে সেরকমভাবে ভবাও কিন্তু একইভাবে আতঙ্কিত হতে শুরু করে। ভবার ব্যাপারটা কি করে জানছি, ওই যে ভবার বোন, কারণ ভবার বোন তো বাড়িতে থেকেই ভবার ওই ইয়েটা দেখলো, পুরো পতনটা দেখলো আর কি, ভবার বোনের মুখ থেকেই তো এই কাণ্ডগুলো আমরা শুনছি। আর এই যে মোহন যখন দোষারোপ করছিল উষাকে, তখন কিন্তু ওই জায়গাতে ভবার বোনও ছিল, ঠিক আছে, শিবু মাতাল ছাড়াও। ভবার বোন গিয়ে দৌড়ে এক ছুটে ভবাকে বলে যে ওই মেয়ে কিন্তু ডাইনি হয়ে গিয়েছে, ওই মেয়ে বাচ্চা ভূত পুষছে, তুই কিন্তু খুব সাবধান, তোকে কিন্তু ছাড়বে না। ভবা তখন হেসে বলে আমাকেও কিচ্ছু করতে পারবে না, কারণ ভবা তো জানে যে নিজেও তন্ত্রমন্ত্র আমি শিখেছি, ঠিক আমি কোনো না কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেব। কিন্তু যেটুকুনি আমি শুনেছি কাচ্চা কালুয়ারা খুব হিংস্র প্রকৃতির হয়ে যায়। ভবা এবার কি হয়, ভবার সাথে যে ঘটনাগুলো ঘটতে থাকে। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, মোহন উষাকে অপমান করার পর উষা চলে যায় এটুকুনি বলেছি, পরে কিন্তু মোহনেরও মৃত্যু সংবাদ আসে, মোহন নাকি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল, ঠিক আছে, মোহন মারা যায়। আমরা জানি না। মোহন মারা যাওয়ার পরে মোহনের দাদা আসে, মোহনের দাদা এসে কিন্তু মোহনের যা যা করার সমস্ত শেষকৃত্য আর কি করে নেয়, করে নিয়ে মোহনের যে অসুস্থ মা তাকে নিয়ে কিন্তু চলে যায়। এই বাড়িটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেল, ঠিক আছে, কেউ আর থাকতে পারলো না, উষা পুরোপুরি গায়েব। ভবার সাথে এবার কি কি কাণ্ড হলো শোনো, ভবার বোনের মুখ থেকে শোনা আমাদের। যাই হোক, ভবার বোন বলছে যে ভবাও ধীরে ধীরে না ওই লাল ফ্রক পরা একটা ছোট্ট বাচ্চা মেয়ের প্রেতকে দেখতে পেত, বিভৎস মুখ। ভবা খেতে বসেছে ধরো, হঠাৎ করে দেখলো, অনুভব করতে পারলো আর কি, ভবার পাশে দাঁড়িয়ে বলছে আমাকেও একটু খেতে দাও না। ভবা তাকিয়ে দেখলো ওরকম প্রেত বসে। ভবা প্রচণ্ডভাবে আর্তনাদ করে উঠলো যে আমাকে বাঁচা, মেয়ে এসেছে, বাচ্চা মেয়ের ভূত এসেছে, এরকম করে হয়তো
চেঁচাতো, ঠিক আছে, বোন যেভাবে বলছে আর কি আমি ওইভাবেই বলছি। ভবা শুতে গেছে রাত্রিবেলা, ঘরের দরজা ভেজানো রয়েছে, পাশে ওর বোনের ঘর। ভবা শুতে যাবে কি, ভবা জাস্ট বিছানায় উঠতে যাবে, দেখছে ভবার বিছানায় সেই ভয়ালো বিভৎস মুখের বাচ্চা মেয়ের প্রেত সাদা চাদর জড়িয়ে শুয়ে রয়েছে। যেভাবে মরার সময় ছিল। ভবা প্রচণ্ডভাবে আবার উন্মাদের মতো চিৎকার করতে শুরু করে। ভবার বোন ঘরে আসে, কাউকে দেখতে পায় না, ঘর কিন্তু পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। ভবা এবার ধীরে ধীরে দিনের বেলাতেও ভয় পাওয়া শুরু করে। দেখা যায় মানে ওর বোন বলছে যে ভবা স্নান করতে গিয়েছে, বালতিতে পুরো আর কি কল থেকে জল ভরে নিয়েছে, মগটা নিয়ে চান করতে যাবে, জলের মধ্যে দেখছে ওরকম ভয়ানক মুখের সেই বাচ্চার প্রেতাত্মাটা, যে ওই রকম বল আগিয়ে নিয়েছে, ভবার দিকেও বল আগিয়ে নিয়ে বলছে আমার সাথে খেলবে, এবং লাল ফ্রক পরাই। কিন্তু আমার যতটুকুনি ধারণা হয়তো মারা যাওয়ার দিন ওর পরনে লাল ফ্রকই ছিল, আমার যেটুকুনি মনে হয় আর কি। ভবা কিন্তু এবার দিনে দিনে ধীরে মানে দিনের বেলাতেও ভয় পাওয়া শুরু করে। ভবা ধীরে ধীরে পুরো উন্মাদ হয়ে যায়, ভবা নিজের মধ্যে আর থাকে না। ভবা কিন্তু বলতেই থাকে আমি আর বাঁচবো না, ও আর আমাকে বাঁচতে দেবে না, কারণ ও মালকিনের থেকে নির্দেশ পেয়ে গিয়েছে আমাকে শেষ করতে হবে। আর ভবা নাকি নিজেই নিজের বোনকে বলে গিয়েছিল যে কাচ্চা কালুয়া এতটাই চঞ্চল হয়, চঞ্চল প্রকৃতি মানে চঞ্চল নেচারের হয়, যে একবার যদি ওর যে নির্দেশ পায় ও সেই নির্দেশ পূরণ করেই ছাড়ে, এবং ও পরপর কাজ পেতে মানে কাজ চায় যে আমাকে মানে কি করতে হবে না করতে হবে, কোনোভাবে শান্ত বা ধীর স্থির থাকতে পারে না। এবং আমি জানি না, তুমি হয়তো বলতে পারবে, কাচ্চা কালুয়াকে কি মানে রোধ করা খুব কঠিন ব্যাপার? ভীষণই কঠিন ব্যাপার, ভীষণ। এটা আর সময় খুব ইম্পর্টেন্ট এইসব অ্যাক্টিভিটির জন্য। হ্যাঁ, এটা ওই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি। তো ভবা নিজেই কিন্তু বুঝতে পারছিল যে ওরও মৃত্যু খুব কাছেই রয়েছে, দোরগোড়াতে, ওর মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। একদিন হলোও তাই। সকালবেলা থেকেই ভবার কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় কোথায় না। ভবার বোন গিয়ে দেখছে ভবাদের বাড়ির পিছনে যে গোয়াল ঘর রয়েছে সেখানে ভবা মরে পড়ে রয়েছে, বিভৎস দৃশ্য। ভবার চোখ টোক পুরো ঠিকরে বার হয়ে এসেছে। কিভাবে মরেছে জানো? সাপের কামড় খেয়ে। সবাই বলতে শুরু করেছে তাহলে ভবা কি নিজেই নিজের বিষধর সাপ দিয়ে নিজেকে মানে কি বলে জান নিয়ে নিয়েছে নিজের। কিন্তু ওর বোন নারাজ মানতে, কারণ বোন যুক্তিটা এটাই আমাদের দিচ্ছে যে ভবা সাপকে বশে আনতে পারতো, সাপকে বশীভূত করতে পারতো, বেদেদের সাথে এত বছর ধরে মিশেছে, সে কখনোই আর যাই করুক সাপের কামড়ে আত্মহত্যা মানে সাপের কামড় বা সাপের যে বিষটা সেটা নিজের শরীরে গ্রহণ করে কখনোই নিজেকে মারবে না। আর সবথেকে ভয়ানক যে ব্যাপারটা এখানে রয়েছে সেটা হচ্ছে, আমি তোমাকে বলেছিলাম ভবা দুটো সাপ পুষতো, সেই সাপ দুটোকেও মৃত অবস্থায় কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে ভবার সারা শরীরের ওপর ছড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। তাহলে কেউ যদি মানে সাপের ছোবলেই নিজের মানে সাপের বিষটাকে নিজের শরীরে গ্রহণ করে নিজে আত্মহত্যা করতে চায়, তাহলে কি সে তার যে দুজন সঙ্গীকে মানে যে সাপ দুটোকে নিজের সঙ্গী মনে করতো তাকে কি কেউ খণ্ড বিখণ্ড করে মারতে পারবে? করবেটাই বা কখন আর কেনই বা করবে? আর কোনো বাইরে থেকে সাপ যদি এসে ছোবলই মারে তাহলে সে অন্য দুটো সাপকে কি করে খণ্ড বিখণ্ড করছে, ছিঁড়বেটা কি করে? সাপের মধ্যে তো সেই মারপিটটা হয় না। তাহলে যে ভবা সাপ দিয়ে সেই মেয়েটিকে মেরেছিল সেই ভবার মৃত্যু কিন্তু সাপের ছোবলেই হচ্ছে, বিষক্রিয়াতেই হচ্ছে, এবং অত্যন্ত করুণভাবে হয়েছে, যেটা অত্যন্ত ভয়ানক ছিল সেই মৃত্যু দৃশ্যটা, ভীষণভাবে প্যাথেটিক। এবং এখান থেকে ওই জন্য আমরা বুঝতে পারি যে ওই যে কাচ্চা কালুয়ার যে প্রেতটা সে ওই বাড়িতে থাকতো, তার নিজের মৃত্যু হয়েছিল সাপের ছোবলে বলে সে সাপটাকে কোনোভাবেই মানে দেখতে পারতো না আর কি, খণ্ড বিখণ্ড করে মেরে ফেলতো। আর ওই কিন্তু মানে ভবা মরে যাওয়ার পরও কিন্তু সেই টানে, ভালোবাসার টানটায় কি প্রতিশোধের টানে কি বলবো আমি জানি না, সেই বাড়ির দিকে কিন্তু তখনও অবধি তাদের নজর ছিল। কাচ্চা কালুয়ার প্রেতটা কিন্তু এই অ্যানিমেটার দাদার ছেলের ওপরে কিন্তু প্রভাব ফেলেছিল, যার জন্য ও দেখো কিন্তু কোনো ধীর স্থিরভাবে থাকতে পারতো না ওই বাড়িতে, যত রকমের কাজ করেছে সব কিছুই মানে একটা ভীষণ ভয়ানক ধরনের কাজ।
এই বাড়িটাতে কাচ্চা কালুয়া তখনও প্রেজেন্ট ছিল? আমাদের তো তাই মনে হয়। তোমাদের দাদাদের আগে কেউ ভাড়া আসেনি? তারা হয়তো এসেছিল, বাচ্চা ছিল না হয়তো, তাই বুঝতে পারেনি, হয়তো বাচ্চার প্রেজেন্সটা ফিল করে চলে গিয়েছে ভয় লেগে। কিন্তু এনারা তো বাচ্চা নিয়ে উঠেছিল 2025-এ, আমাদের চোখের সামনে দেখা যে কিভাবে ট্রেগুলো উল্টে দিচ্ছে, বা আমি নিজে দেখেছি ছত্রিতে কিভাবে সেঁটে দাঁড়িয়ে কামড়ে মানে রয়েছে, ঝুলে রয়েছে, পড়ে গেল। বৌদি অনেকবার ফিল করেছে। তো কাচ্চা কালুয়ার আমার তো যেটা মনে হয় ওই প্রেতাত্মাটা পুরোপুরিভাবে প্রভাব ফেলেছিল এই বাচ্চাটার উপর। তাই ওরা যদি ওই সময় না বেরিয়ে আসতো, ভীষণ হয়তো একটা খারাপ কিছু দুর্ঘটনা ঘটে যেত। কারণ যে রেটে বাজে পরপর ঘটনা ঘটে চলছিল, এবং ওই যে বাচ্চা একটা ছেলের গলার কাছে ছুরি ধরা বা নিজের মায়ের হাতে কোপ দেয়া, এটা কিন্তু ওই বয়সের বাচ্চার মানে করার কথাই নয়, সম্ভব না। এবং তুমি দেখো আমাদের কাছে একটা দুম করে বল চলে এলো, ফুটবল, বা আমরা গাছগাছালির ওপারে দেখেছিলাম বেশ কিছু খেলনা পাতি পড়ে রয়েছে, বল পড়ে রয়েছে, খেলনা সরে মানে কমে যাচ্ছে, দাদারা জানিয়েছিল। আর আমার মনে হয় যে এই কারণেই ঘরের আশেপাশে যদি কোনো সাপ থাকতো হ্যাঁ বা কিছু সেগুলো হ্যাঁ পুরো থাকতো। হ্যাঁ, হয়তো গাছগাছালির জন্যই সাপ আসতো, এতটা গাছগাছালি ছিল, কিন্তু সাপটা সেই খণ্ড বিখণ্ড হয়ে মরে পড়ে থাকতো। মানে পুরোটাই কিন্তু বাচ্চা কেন্দ্রিক জিনিসপত্র হয়েছে। দাদাদের ছেলের সাথে যা হয়েছে, মানে খেলনা সরে যাওয়া, পুতুলের হাত পা ভেঙে পড়ে থাকা, সব কিছুই কিন্তু এইরকম একটা বাচ্চা কেন্দ্রিক কর্মকাণ্ড। মারাত্মক একটা ঘটনা ছিল অনন্যা, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখা হচ্ছে আরও একটা এক্সপিরিয়েন্স নিয়ে, যেটা হয়তো এর থেকেও বেশি মারাত্মক। হ্যাঁ, আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আর অনন্যার ঘটনা কি আপনারা আরও চান সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের এই এপিসোড আপনারা কোথায় দেখলেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারাও যদি আমার সাথে কোনো পডকাস্ট করতে চান, এরকম কোনো ঘটনা শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প বা গাইডেন্স চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও দুটি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।